আপনারা ভালো আছেন সবাই? জি স্যার, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা কি মিড টার্মের ব্যাপারে জানেন? মোটামুটি যে মিড টার্ম যে হচ্ছে না এই ব্যাপারটা কি জানেন? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। না, এটা অফিসিয়াল কোনো নোটিশ দেওয়া হয় নাই, তা মোটামুটি আমরা সবাই জানি কম বেশি। না, মে মাসের 24 তারিখে ইউনিভার্সিটি খোলার কথা। তারপরে যে মে মাসের 24 তারিখের পরে সেটা হবে ফাইনাল, জুন মাসে হচ্ছে ফাইনাল হবে। স্যার, তাহলে কি আহ, আমাদের মিড টার্ম হবে না? না, মিড টার্ম খুব সম্ভবত হবে না। আসলে মিড টার্ম হবে না, কিন্তু মিড টার্মের যেখানে সাবস্টিটিউট এক্সাম হবে। ঠিক আছে, সাবস্টিটিউট এক্সামটা কিরকম? অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, পোস্টার, এই জাতীয় জিনিসগুলো হবে। ঠিক আছে, তো হওয়ার সম্ভাবনা খুবই কম। আর মিড টার্ম যে 18 তারিখ হওয়ার কথা, ওটা তো পোস্টপন্ডই, ওটা হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদের যেরকম অ্যাসাইনমেন্ট বা হচ্ছে প্রজেক্ট, এইগুলোর মাধ্যমে অফলাইনে হওয়ার সম্ভাবনাটাই বেশি। তারপরে এখনো করোনা পরিস্থিতির ব্যাপার আছে, করোনা দেখা যায় বাড়ছে। এখন কখন কি হয় আসলে আমরা নিজেরাও তো জানি না, কখন গভর্নমেন্ট কি ডিসিশন নেয়, কখন ইউজি থেকে কি নির্দেশ আসে, এটা আসলে খুব একটা সারপ্রাইজিং, কেউ বলতে পারে না। সবচেয়ে বেশি সাফারার হচ্ছে স্টুডেন্ট এখানে। এই যে ডিসিশন গুলো হচ্ছে বা এই যে এই জি ব্যাপারগুলো স্যার। হঠাৎ করে এক একটা কথা বলে, এটা আসলে স্টুডেন্টরাই সবচেয়ে বেশি সাফারার হচ্ছে। আর তাছাড়া ইঞ্জিনিয়ারিং এভাবে হয় না, এই অনলাইনে করা হচ্ছে, নিচ্ছি, এইভাবেই সব প্রাইভেট ইউনিভার্সিটি এভাবেই চলছে। কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং এভাবে অনলাইনে এটা হলে আমাদের জন্য সুবিধা হতো, আমরা এরকম চাচ্ছিলাম। স্যার, আমাদের আর জন্য স্টুডেন্ট, সুবিধা হইতো। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা হতো। একটা বছর ওইটা নষ্ট হয়েছে, তারপরে এইটা করে দিতে পারতো আর কি। মানে এটা আমাদের গভর্নমেন্ট হয়তো বা চাইলে করে দিতে পারতো, যে কারণে হোক সেটা হয়তো বা রিস্ক নেয় নাই বা সেই ডিসিশন নেয় নাই, যে কারণে হোক। আর এখন মে মাসের 24 তারিখ খোলার বলা আছে। মে মাসের 24 তারিখ যদি খুলে, আমাদের এক্সাম ইউজুয়ালি জুন মাসে হয়, অফলাইনে এক্সাম হবে। তো সেই অনুযায়ী আপনাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ অনলাইনে দেখা যায় যে অনলাইনে ক্লাসগুলো হলো, এক্সাম হঠাৎ করে অফলাইনে হয়ে গেল, তারপরে আপনাদের দেখা যায় যে ডিফিকাল্ট লাগতে পারে। তা আপনাদের যাতে ডিফিকাল্ট না লাগে এই জিনিসটা নিশ্চিত করতে হবে, আর এই অনুযায়ী আপনাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। যে অফলাইনে এক্সাম হলে, কারণ দেখা যাবে ইউনিভার্সিটি খোলার সাথে সাথে এক্সামের একটা ডেট দিয়ে দিল, তখন না হলে আগে থেকে যদি পড়াশোনা না করা থাকে বা আগে থেকে যদি না জানা থাকে, তখন খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর আমার কোর্সের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি আমার কোর্সে হয়তো বা নেক্সট ক্লাসে, মানে আজকে 18 তারিখ, এই মাসের নেক্সট মান্থের ফার্স্ট উইকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে থাকবে। অ্যাসাইনমেন্ট আমি দিব, যেটা করতে হবে। আমি ডিটেলস বলে দিব। আমি অ্যাসাইনমেন্ট যদি দিও কোনো, সেই অ্যাসাইনমেন্টের স্যাম্পল আমি দিয়ে দিব।
যে অ্যাসাইনমেন্টের আগের ক্লাসে যারা করছিল বা হচ্ছে আমার নিজেরও স্যাম্পল থাকতে পারে, সেই স্যাম্পলটা আমি গ্রুপে দিয়ে দিব। যেমন পোস্টার প্রেজেন্টেশন আপনারা কখনো করেন, আমি একটা পোস্টার প্রেজেন্টেশন নিব, নিব বলতে কি আপনারা শুধু সাবমিট করবেন আপনাদের এই গুগল। আমি যেটা করি রেগুলার ব্যাচের সাথে যেটা করি, ইউজুয়ালি সবাই প্রেজেন্টেশন দেয় রেগুলার ব্যাচে। ইভিনিং ব্যাচেও আমি নিচ্ছি, নিই নাই তা না, ইভিনিং ব্যাচে আমি নিচ্ছি। কিন্তু যে সমস্যাটা হয় অনেক স্টুডেন্ট আসে না, অনেক স্টুডেন্টের মার্কস এতটাই কম হয়ে যায়, আমি যখন নিই তখন আমি যখন স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তখন তাদেরকে কিন্তু কোনো মার্কস দেওয়া যায় না। ঠিক আছে, কোনো মার্কস যদি দেওয়া না যায় সেক্ষেত্রে পরবর্তীতে খুব হ্যাসেল হয়, যদি অধিকাংশ স্টুডেন্ট না আসে সেক্ষেত্রে খুব হ্যাসেল হয়। তো আমি যেটা সবার কনভিনিয়েন্ট হয় সেরকম চিন্তা করে আমি প্রেজেন্টেশন বা পোস্টার, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর একটা হচ্ছে পোস্টার, দুইটার স্যাম্পল আমি দিয়ে দিব, আপনারা এই অনুযায়ী করতে পারবেন প্রজেক্টের মতো করে। আর এটা এক একজনের আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল দেওয়া লাগবে না, এটা গ্রুপের মধ্যে 4 জন করে দিবেন, 3 থেকে 4 জন করে দিবেন। এভাবে করে আমি টপিক দিয়ে দিব, সেই টপিক অনুযায়ী আমার নোটস থেকে বা গুগল থেকে মোটামুটি একটু ঘাটাঘাটি করে আপনারা সলভ করতে পারবেন আশা করি। ওকে, আচ্ছা আমি শুরু করি, দেরি হয়ে যাচ্ছে বেশি। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলুন। স্যার ফার্স্ট সেমিস্টারে তো আমাদের মিড টার্মে যতটুকু পড়ানো হয়েছিল ও তারপরে থেকে যতটুকু ছিল ততটুকু ফাইনালে মানে আসছে এরকম হয়েছে। তো এবার এক্ষেত্রে কি হবে যদি অফলাইনে এক্সাম হয়, তো সেক্ষেত্রে কি হবে মানে সেটা এটাই হবে ইউজিবি সিস্টেম, আমি যত দেখছি ইউজিবি সিস্টেম এরকমই, আপনাদের মিড টার্ম যতটুকু কভার করা হয় মিড টার্ম থেকে ফাইনাল আলাদা, মানে মিড টার্ম আপনাদের আলাদা, মিড টার্মে যতটুকু কভার করা হয়েছে সেটা বাদ হয়ে যায়, মিড টার্মে শেষ, মিড টার্ম থেকে ফাইনালে এরপরে যতটুকু হয় সেটা ওইটা কভার করা হয় ফাইনালে। যদিও এরকম সিস্টেম হওয়ার কথা না, সিস্টেমটা হওয়ার সিস্টেম মানে যেরকম অরিজিনাল সিস্টেম যে মিড টার্মে আপনারা চ্যাপ্টার 1 ধরেন কভার করলেন, ফাইনালেও কিন্তু চ্যাপ্টার 1 থাকার কথা, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল সিস্টেম হওয়ার হ্যাঁ। কথা। কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যায় যে এরকম সিস্টেম করা আছে বা এরকম সিস্টেম চলছে, করা আছে বলতে কিছু চলতেছে, স্টুডেন্টের সুবিধার জন্য এরকম সিস্টেম চলতেছে যে মিড টার্মেরটা বাদ দিয়ে দেওয়া হয় ফাইনালে। তো ওইটাই হবে, ওটা চেঞ্জ করা হবে না, আপনাদের সুবিধার জন্য ওইটাই থাকবে, প্রবলেম হবে না। মানে যেটা মিড টার্মে থাকবে সেটা মিড টার্মে শেষ, ফাইনালে আবার আলাদা। জি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, রাইট? দেখা যাচ্ছে তো? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা আমি গ্রুপে মনে হয় নোটস দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম, এটা কি পেয়েছেন সবাই? আচ্ছা নোটস সাজেশন দেওয়া আছে। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমাকে রাহাত মনে হয় বলছিল যে আজকে সকালে রাহাতের সাথে কথা হলো, রাহাত বলতেছিল একটু শর্ট করে দিতে আর কি, শর্ট সাজেশনের ব্যাপারে একটু বলতেছিল। আচ্ছা আচ্ছা আমি ওয়েবসাইটে যাই, এখানে একটু কারেকশন আছে, সাজেশনটা আমার ডাউনলোড করা নাই। আচ্ছা ওয়েবসাইটে কিন্তু আমার দেওয়া আছে, উইন্টার 2021 গেলে আপনারা ওয়েবসাইটে যদি যান, আপনারা কি ওয়েবসাইটে কেউ গিয়েছেন? আচ্ছা ওয়েবসাইটে যদি যান, আমার ওয়েবসাইটে উইন্টার 2021 যাবেন, 2021 যাওয়ার পরে প্রথম যেটা হচ্ছে সিএসসি 107 প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স অর 321 ইলেকট্রনিক্স 1 একই কোর্স, সেখানে চ্যাপ্টার 1 এর নোট দেওয়া আছে, লিংক আমি গ্রুপে দিয়ে দিছি। রাহাত তুমি ওই যে গ্রুপে দেখো, গ্রুপে লিংক আছে, ওটা ইয়া করে দেখো, গ্রুপে স্ক্রল আপ করে দেখো। ওকে, লিংক দেওয়া আছে, চ্যাপ্টার 1 এর নোটস, চ্যাপ্টার 2 এর নোটস, ইলেকট্রনিক সাজেশনও দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো ক্লিক করলেই এটা হচ্ছে পেয়ে যাবে যে কি কোনটা লাগবে, সেটা ক্লিক করলে পেয়ে যাবে। আর যে জিনিসটা ইম্পর্টেন্ট, স্যাম্পল ক্লাস লিংক, মানে আমার ইউটিউব ক্লাসের যে লিংক, আমি যে ক্লাসের যে রেকর্ডিং, কেউ যদি ক্লাস মিস করে সেই ক্লাসের রেকর্ডিংটা 4 তারিখের ক্লাসের রেকর্ডিং এখানে আছে, সো এখানে ক্লিক করলে ইউটিউব ডিরেক্ট ইউটিউবে নিয়ে যাবে, আর হচ্ছে যে রেকর্ডিং আছে সেই রেকর্ডিংটা দেখতে পারবে। কেউ যদি ক্লাস মিস করে বা কেউ ক্লাসে বোঝার সমস্যা হলে রেকর্ডিংটা ইউজ করতে পারে। রেকর্ডিং এর লিংক আমি হচ্ছে গ্রুপে দিব না, রেকর্ডিং লিংকের জন্য এটা ওয়েবসাইট থেকে দেখতে হবে। আচ্ছা আমি যেটা দেখাতে চাচ্ছিলাম মূলত, আচ্ছা সাজেশনটা নিয়ে একটু কথা বলতাম আপনাদের সাথে। আচ্ছা সাজেশনটা মনে হয় ডাউনলোড করা নাই, স্যার একটু ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা সো আমাদের সাজেশনে যেটা বলা আছে, ইলেকট্রনিক্স এর চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এই দুটা মিলে মিড টার্মের সিলেবাস। এখানে একটু কারেকশন আমি করব, আপনাদের শুধু চ্যাপ্টার 1টাই মিড টার্মের সিলেবাস থাকবে, চ্যাপ্টার 2টা থাকবে না, চ্যাপ্টার 2টা অ্যাড হবে ফাইনালের সাথে। আমি
এর আগে এর আগের সেমিস্টারে এটা কারেকশন করে দিয়েছিলাম। আমার এটা মানে আমার মেইন যে ডকুমেন্ট সেখানে কারেকশন করার কথা আমার মনে নাই। চ্যাপ্টার 2টা আমি ফাইনালের সাথে দিব, কারণ ফাইনালটা বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 2টা আমি ফাইনালের সাথে দিব। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6 এগুলো ছোট ছোট জিনিস। চ্যাপ্টার 4টা একটু যদি বড়, 3, 6 এ একদম ছোট ছোট কয়েকটা ডেফিনেশন টাইপের জিনিস আছে, এটা একদম বলার মতো কিছু না। চ্যাপ্টার 4টা একটু কিছু কয়েকটা ম্যাথ আছে, তাও তেমন বড় কিছু না চ্যাপ্টার 4। আর চ্যাপ্টার 2টা এই কারণে আমি ফাইনালের সাথে অ্যাড করে দিব। সো চ্যাপ্টার 1 যদি আপনারা করেন তাহলে আপনাদের সিলেবাস কিন্তু আসলে অনেক বেশি না, অনেক কম, খুব একটা বেশি না। তারপরও যে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একবার করে বলেও দিব। আর যদি ক্লাস করেন এগুলো মোটামুটি আলটিমেটলি জানতেই পারবেন, প্রবলেম হবে না। ঠিক আছে, তো চ্যাপ্টার 1 এর সিলেবাস খুবই কম, এখানে জাস্ট ওই কয়েকটা আইটেম, খুব বেশি না। ঠিক আছে, আচ্ছা সাজেশনটা আর লাগবে না, আমার এখানে নোটস এর এখানে সাজেশন আছে। ওকে ওকে গুড। আচ্ছা এখানে সাজেশন বেশি আর ওখানে তো কম কেন? জাস্ট এ মিনিট। আচ্ছা আপনারা এই নোটস এর সাজেশনটা ফলো করবেন, ঠিক আছে? এখানে আমার মনে হয় কিছু জিনিস বাদ আছে, এই জিনিসটা এই সাজেশনটা ফলো করবেন। নোটস এর শুরুতে একটা সাজেশন আছে চ্যাপ্টার 1, আমি যখন নোটসটা দিচ্ছি নোটস এর শুরুতে এই যে ফলো করবেন। ঠিক আছে, ক্লিয়ার? আজকে ক্লাসে যারা আছেন তারা ওই ক্লাসে যারা নাই তাদেরকে একটু বলে দিবেন, ক্লিয়ার এই ব্যাপারটা? জি স্যার। কারণ হচ্ছে ওই আমার মনে হয় যে সাজেশনটা দেওয়া আছে ওটা হয়তো অনেক একটু আগে করা হয়েছে, ওটা হয়তো মডিফাই করা হয়নি। এখন সময় রাত 9টা
5 সেন্টিমিটার যেটা দূরে সেটার জন্য আমার বেশি এনার্জি লাগবে। আমি যদি চিন্তা করি যে একটা ডিসটেন্স, যদি চিন্তা করি যে একটা ডিসটেন্সে যেতে বেশি, যেখানে ডিসটেন্সটা বেশি সেখানে যেতে কিন্তু আমার বেশি কষ্ট হয় বা বেশি সময় লাগবে। তো এনার্জি লেভেলের ব্যাপারটা হচ্ছে এটাই, যে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনটা বেশি দূরে সেখানে আমার বেশি কষ্ট হচ্ছে বা বেশি এনার্জি প্রয়োগ করতে হচ্ছে। এখানে কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের কিছু কথা দেওয়া আছে। ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ড দেখা যায় যে একটা আরেকটা থেকে অনেক দূরে, ঠিক আছে, এটা একটার সাথে কানেক্টেড না। কানেক্টেড কন্ডাকশন ব্যান্ড আর ইনসুলেশন ব্যালেন্স ব্যান্ড কানেক্টেড না হওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ পরিবহন হচ্ছে না। আর কন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, একটা আরেকটার সাথে ওভারল্যাপ করছে বা একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, সেই কারণে এই বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বিদ্যুৎ পরিবহন কন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা ডিসটেন্স পাচ্ছি, একটা আরেকটার সাথে ওভারল্যাপ করছে না। এই কারণে এটা অর্ধ পরিবাহী, যেটার ক্ষমতা বা বিদ্যুৎ পরিবাহিতা আমরা কন্ট্রোল করতে পারি। ওকে ওকে আচ্ছা, তারপরে আমরা কি দেখেছিলাম, W ইকুয়ালস টু QV। এটা যে কোনো অঙ্কের জন্য W কি, W হচ্ছে এনার্জি, Q হচ্ছে চার্জ, আর V হচ্ছে ভোল্টেজ। আমাদের যদি কোনো ভোল্টেজ বলে দেয়, আমাদের যদি চার্জ আমাদের বলে দেয় চার্জ 3.2, ভোল্টেজ 2 ভোল্ট, তাহলে আমরা সেখান থেকে কত এনার্জি আমরা দিতে হচ্ছে, আমরা চার্জ বা ভোল্টেজ থেকে আমি এনার্জিটা বের করতে পারবো। বা আমার এনার্জি বলা আছে চার্জে, আমরা জানি সেখান থেকে আমি কত ভোল্ট আমার ভোল্টেজ দিতে হবে, ভোল্টেজ সোর্স, সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। এখানে দেওয়া আছে Q ইকুয়ালস টু 1.6 × 10⁻19 কুলম, 1 ইলেকট্রনের চার্জ। এটা 2 ইলেকট্রন হলে এটা 2 দিয়ে গুণ করতে হবে। আমি যদি বলি 2 ইলেকট্রনের চার্জ, তাহলে এই যে ভ্যালুটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে, বা 3 ইলেকট্রনের চার্জ করলে সেই ভ্যালুটাকে 3 দিয়ে গুণ করতে হবে। ওকে আচ্ছা, এর পরবর্তী যেটা শিখছিলাম আমরা সেটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। তো আমরা সেমিকন্ডাক্টর যেটা শিখেছিলাম সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। ওকে, সো এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করব, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করব না। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর মধ্যে যে ম্যাটেরিয়ালসটা যেটা সাবজেক্টেড টু ডোপিং প্রসেস, যেটা ডোপিং প্রসেসের সাথে রিলেটেড, সেটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। ডোপিং প্রসেস কি, যেটা আমরা কন্ডাক্টিভিটি পরিবর্তন করতে পারি এক্সপেরিমেন্টের সুবিধার জন্য, যেটার পরিবহন ক্ষমতা বা পরিবাহিতাটা আমরা পরিবর্তন বা কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে ডোপিং প্রসেস। সো যেই সব সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ডোপিং প্রসেসের সাথে রিলেটেড বা সাবজেক্টেড টু ডোপিং প্রসেস, সেগুলোকে আমরা এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল বলি। সো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল আবার দুই ভাগে ভাগ করা যায়, এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল। এগুলো আমরা সবাই দেখেছিলাম এই জিনিসগুলো। এন টাইপ ম্যাটেরিয়ালে 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, পর্যায় সারণীর 5 নাম্বার গ্রুপের মৌল হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস উদাহরণ, দেখে নিতে হবে এগুলো। আচ্ছা, এই যে এই ছবি থেকে আমাদের ক্লিয়ার, এখানে 4টা ইলেকট্রন থাকলে এটা স্থিতিশীল অবস্থানে থাকে, একটা বেশি ইলেকট্রন হচ্ছে 5th ব্যালেন্স ইলেকট্রন। এই একটা বেশি ব্যালেন্স ইলেকট্রন যে থাকে সেটা আমরা দান করে দিব, এন টাইপ ম্যাটেরিয়াল সে একটা ইলেকট্রন দান করে দেয়, সেই কারণে এটাকে ডোনার অ্যাটমও বলা হয়। ওকে, পি টাইপ ম্যাটেরিয়াল ঠিক তার উল্টাটা, তার একটা হোল থাকে, এই যে এখানে যে 4টা লাগে আমার স্থিতিশীল অবস্থায় থাকার জন্য, 4টার জায়গায় এখানে 3টা আছে আর একটা এখানে হোল আছে, একটা খালি আছে। তো পি টাইপ ম্যাটেরিয়ালের এখানে যে একটা হোল থাকে, এন টাইপ থেকে সেই একটা নিয়ে সেই হোলটা পূরণ করে। ওকে, সো পি টাইপ যেহেতু এটা করে, পি টাইপ যে একটা নেয় আর এন টাইপ যে একটা দেয়, এন টাইপ দেয় বলে সেটাকে ডোনার, আর পি টাইপ যে একটা নেয় সেটা কারণে এটাকে অ্যাকসেপ্টর অ্যাটম বলা হয়। পি টাইপ হচ্ছে গ্রুপ 3 এর মৌল, এখানে একটা কম থাকে। এন টাইপ আর পি টাইপ আমরা দেখলাম। মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার আমরা দেখেছি। মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার কি, এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস বা প্রোটনস, বা ইলেকট্রনস আমি যদি প্রোটন বা পজিটিভ নেগেটিভ দুইটাকে আমি যদি ইলেকট্রন হিসেবে বলি, তাহলে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। আমরা যদি হোলের সংখ্যা গুনি, 1টা 2টা 3টা হোল আছে এন টাইপের ক্ষেত্রে। আর পি টাইপের ক্ষেত্রে কি হয়, হোলের সংখ্যা অসংখ্য হোল, এখানে বরং ইলেকট্রনসই কম, ঠিক আছে, পি টাইপের ক্ষেত্রে এটা হয়। সো এই মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার কেন দেখছি, এইগুলোর ব্যবহার আছে প্রত্যেকটা, যে কোনটা মেজরিটি ক্যারিয়ার, কোনটা মেজরিটি ক্যারিয়ার থেকে কোনো ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ারটা মেজরিটি ক্যারিয়ারে আমরা পরিণত করব, মানে আমাদের নিজস্ব সুবিধার জন্য, আমার ইলেকট্রনস রিকম্বিনেশনের জন্য ইলেকট্রনস কমানো বাড়ানো আমি করব। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হয়ে যাবে মাইনরিটি ক্যারিয়ার, কোনো ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার হবে মেজরিটি ক্যারিয়ার। তো আমরা আপাতত এখানে যেটা দেখলাম যে এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, পি টাইপের ক্ষেত্রে তার উল্টা, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছিলাম বায়াসিং। বায়াসিংটা কি খেয়াল আছে কারো, বায়াসিং এর ব্যাপারে? বায়াসিংটা মূলত কি, সব কিন্তু লাস্ট ক্লাসে বলা আছে, লাস্ট ক্লাসে এবং তার আগের ক্লাসগুলোতে বলা হয়েছে। বায়াসিংটা মনে লাস্ট ক্লাসে করেছিলাম।
তার আগের ক্লাসগুলোতে এইসব টপিক কভার করা হয়েছে। বায়াসিংটা বেসিক্যালি আমি যদি একদম অল্প কথায় বলি, বায়াসিংটা হচ্ছে কন্ডিশন। এটা হচ্ছে বায়াসিং হচ্ছে প্রি ডিটারমাইন্ড কন্ডিশন। যে কন্ডিশনের মধ্যে ভোল্টেজ কোন দিক দিয়ে যাবে আমি জানি, কারেন্ট কোন দিক দিয়ে যাবে আমি জানি, ভোল্টেজ কতটুকু দিব আমি জানি, কারেন্ট কতটুকু দিব আমি জানি। একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে আমি যখন কন্ডিশন গুলো অ্যাপ্লাই করবো সেটাই হচ্ছে বায়াসিং। ঠিক আছে, তো আমি স্বল্প কথায় যদি বলি বায়াসিং হচ্ছে কন্ডিশন। সো বায়াসিং তিন প্রকার: নো অ্যাপ্লাইড বায়াস, রিভার্স বায়াস, আর হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এই তিন প্রকার বায়াস। তো প্রত্যেক ক্ষেত্রে আমার প্রথম মূল যে জিনিসটা জানতে হবে, নো অ্যাপ্লাইড বায়াসের কন্ডিশন কি। নো অ্যাপ্লাইড বায়াসের কন্ডিশন হচ্ছে আমি কোনো ভোল্টেজ দিব, নো অ্যাপ্লাইড বায়াসের কন্ডিশন। রিভার্স বায়াসের কন্ডিশন কি? আমি যে ভোল্টেজটা দিব সেটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। ফরওয়ার্ড বায়াসের কন্ডিশন কি? আমি যে ভোল্টেজটা দিব সেটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ। এই মূল জিনিসটা আমার জানতে হবে যে আমার কন্ডিশনটা কি। ওকে, সো ডিটেইলসে যাব না, ডিটেইলস দেওয়া আছে, ডিটেইলস ক্লাসে ডিসকাসও করা হয়েছে। মোটামুটি অল্প কথাই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো কাজ করে যাবে। সো নো অ্যাপ্লাইড বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, আমার ভোল্টেজ কোনো ভোল্টেজ আমি দিচ্ছি না, যেহেতু কোনো ভোল্টেজ দিচ্ছি না, কোনো কারেন্ট আমি পাচ্ছি না। ঠিক আছে, আমি এই ছবিটা দেখে আমি বুঝবো এখানে কোনো ভোল্টেজ দিই নাই। VD ইকুয়ালস টু 0 ভোল্ট, ID ইকুয়ালস টু 0 মিলি অ্যাম্পিয়ার। ওকে, কোনো ভোল্টেজ নাই, কোনো কারেন্ট নাই, এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ টার্মিনালও নাই। ডিপ্লিশন রিজন কি হচ্ছে, এখানে দুইটা কলাম নেগেটিভ আয়ন, দুইটা কলাম পজিটিভ আয়ন, এখানে কোনো ডিপ্লিশন রিজনের পরিবর্তন হচ্ছে না। এটাকে আমি আইডিয়াল হিসেবে ধরছি যে এটা একটা আইডিয়াল, এখানে সাম্য অবস্থায় আছে, এখানে কোনো রিঅ্যাকশন কোনো কিছু কাজ করছে না, নো বায়াস কন্ডিশনে। ওকে, এখানে আমি যদি দেখি ডায়োড কারেন্টটা লেফট সাইডে যাচ্ছে। আইডি কি? ডায়োড কারেন্ট। আই তো কারেন্ট, ডি হচ্ছে ভোল্টেজ। ডি এর নিচে যখন আমি ডি দিচ্ছি সেটা হচ্ছে ডায়োড ভোল্টেজ, আই এর নিচে যখন আমি ডি দিচ্ছি সেটা হচ্ছে ডায়োড কারেন্ট। ঠিক আছে, তো এখানে সব জায়গায় ডায়োড ভোল্টেজ, ডায়োড কারেন্ট ইউজ করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে একটা কারেন্ট ইউজ করা হয়, সেটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। এই স্যাচুরেশন কারেন্টটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সে যখন নেগেটিভ কারেন্ট যাই বা নেগেটিভ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করি, তখন আমি একটা রিভার্স কারেন্ট পাই, সেক্ষেত্রে আমি স্যাচুরেশন কারেন্টটা ইউজ করি। এই যে এই রিভার্স বায়াস কন্ডিশনে সেটা ইউজ হবে। রিভার্স বায়াস কন্ডিশনে আমি যদি যাই, রিভার্স বায়াস কন্ডিশনে কি হচ্ছে, এখানে আমি এর আগে যেরকম আমি আইডি বা ডায়োড কারেন্ট পেয়েছিলাম, এখানে আমার কারেন্টটা চেঞ্জ, এটা আমি স্যাচুরেশন কারেন্টটা পাচ্ছি। স্যাচুরেশন কারেন্টের দিকটা কোন দিকে? রাইট সাইডে। এর আগে ডায়োড কারেন্টের দিক ছিল লেফট সাইডে, আমার দিকটাও চেঞ্জ হয়ে যাচ্ছে স্যাচুরেশন কারেন্টের জন্য। ঠিক আছে, কেন আমি স্যাচুরেশন কারেন্ট পাচ্ছি? কারণ আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি। আমার ভোল্টেজটা, ডায়োড যে ভোল্টেজটা দিচ্ছি সেটা হচ্ছে 0 ভোল্টেজ কম। সেই 0 ভোল্টেজ কম দেওয়ার কারণে আমার কারেন্টটা রিভার্স হয়ে যাচ্ছে, বা কারেন্টটা যদি পজিটিভে থাকার কথা সেটা নেগেটিভে চলে যাচ্ছে। রিভার্স হওয়ার কারণে আমার দিকটা পরিবর্তন হচ্ছে, আর এই কারেন্টটাকে আমরা বলি রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা স্যাচুরেশন কারেন্টও বলা হয়। আচ্ছা, রিভার্স বায়াস কন্ডিশনে আর কি কি পরিবর্তন হচ্ছে? আর যে যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে টার্মিনালের ব্যাপারটা। পজিটিভ টার্মিনালটা থাকছে হচ্ছে এন টাইপের সাথে, নেগেটিভ টার্মিনালটা থাকছে হচ্ছে পি টাইপের সাথে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে মূল পরিবর্তন হচ্ছে ডিপ্লিশন রিজনে। এই রিজনটাকে বলা হয় ডিপ্লিশন রিজন, যে মাঝ বরাবর এন টাইপ আর পি টাইপের সমন্বয় স্তর, এটাকে বলা হয় ডিপ্লিশন রিজন। আচ্ছা, সো ডিপ্লিশন রিজনে কি পরিবর্তন হচ্ছে? এর আগে ছিল দুইটা কলাম, এর আগে এখানে দুইটা নেগেটিভ ইলেকট্রন আর দুইটা পজিটিভ ইলেকট্রনের কলাম। আর ডিপ্লিশন রিজনে এখানে হচ্ছে তিনটা নেগেটিভ ইলেকট্রন আর তিনটা পজিটিভ ইলেকট্রন। আর আমি যদি খেয়াল করে দেখি, পি টাইপে যে ইলেকট্রন গুলো ছিল, ইলেকট্রনের সংখ্যা কিন্তু কমে গেছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইলেকট্রন আছে। আর এখানে এর আগে ছিল 3, 4, 5, 6, 7, 8। সো এই পি টাইপের ইলেকট্রন গুলো এই ডিপ্লিশন রিজনে গিয়ে অ্যাড হচ্ছে। এন টাইপের যে ইলেকট্রন গুলো আছে সেটাও কিন্তু ডিপ্লিশন রিজনে গিয়ে অ্যাড হচ্ছে। সো এই পুরো ডিপ্লিশন রিজনটাকে হোয়াইট করে দিচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন। এই যে ডিপ্লিশন রিজনটা, এটা কিন্তু চওড়া হয়ে যাচ্ছে, হোয়াইট বা চওড়া হয়ে যাচ্ছে। আর এইখানে যে আয়ন গুলো আছে বা ইলেকট্রন গুলো আছে, তার সংখ্যা কমে যাচ্ছে। ওকে, সো এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর তারপরে আমি যদি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যাই, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে এখানে হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে যে আমি যেরকম নেগেটিভ ভোল্টেজ দিচ্ছিলাম, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আমি পজিটিভ ভোল্টেজ দিচ্ছি। এটাকে এই কারণে অন কন্ডিশন বলা হয়। পজিটিভ টার্মিনালটা পি টাইপের সাথে কানেক্টেড থাকবে, পি টাইপের সাথে কানেক্টেড থাকছে পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনালটা এন টাইপের সাথে কানেক্টেড থাকছে। একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডিপ্লিশন রিজনে। ডিপ্লিশন রিজনটা আবার হালকা হয়ে যাচ্ছে। এর আগে আমি যখন দেখেছিলাম রিভার্স বায়াস কন্ডিশনে, সেখানে ডিপ্লিশন রিজনটা ভারী হয়ে গেছিল, চওড়া হয়ে গেছিল। এখানে আবার সেই আয়নগুলো যে অবস্থানে ছিল সেই অবস্থানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে নেগেটিভ আয়নগুলো পি টাইপে বেড়ে যাচ্ছে, বা এখানে হচ্ছে ইলেকট্রনস গুলো বেড়ে যাচ্ছে, এই আয়নগুলো যে অবস্থানে ছিল সেই অবস্থানে কিন্তু আবার চলে যাচ্ছে।
ওকে, সো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে এই ডিপ্লিশন রিজনের ব্যাপারটা, আর এইখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে কারেন্টের দিক কিন্তু সবসময় একই দিকে থাকছে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে একই দিকে, নো বায়াসের ক্ষেত্রে একই দিকেই থাকছে, শুধু লেফট সাইডের দিকে যাচ্ছে। শুধু রিভার্স বায়াসের ক্ষেত্রে যেহেতু স্যাচুরেশন কারেন্ট, যেটা আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, সেই কারণে আমি রিভার্স স্যাচুরেশন কারেন্ট পাচ্ছি, সেটার দিক কিন্তু উল্টা দিকে, যেদিকে দেওয়ার কথা সেই দিকে যাচ্ছে না। ঠিক আছে, বায়াসিং পর্যন্ত বোঝা গেছে? কার কোনো প্রবলেম আছে বায়াসিং পর্যন্ত? এনিওয়ে, যদি প্রবলেম না থাকে, এই জিনিসগুলো দেখানো হয়েছে, সবকিছু লাস্ট ক্লাসে দেখানো হচ্ছে, এগুলো জাস্ট রিভিউ প্লাস আজকে চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবে, মানে আজকে মিড টার্মের সিলেবাস এবং চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবে। আর অঙ্কের টিউটোরিয়ালটা আমি শুধু দিয়ে দিব, অঙ্কের টিউটোরিয়ালটা বাকি থাকবে। তারপরে আমি অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন বা যে পোস্টার, যেটা কিভাবে কি সাবমিট করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিব, এটা গ্রুপে আমি বলে দিব। ঠিক আছে, আচ্ছা, সো এই জিনিসগুলো আগে দেখানো আছে, এগুলো জাস্ট হালকা করে একটা রিভিউ দেওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসই। শকলিস ইকুয়েশন, এখানে ইকুয়েশনে বলা আছে কোনটা কি। আইএস হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা আমরা আগে দেখেছিলাম। ভিডি হচ্ছে ডায়োড ভোল্টেজ। এন কি? এন হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আইডেন্টিটি ফ্যাক্টর বলা হয়। এন এর ভ্যালু 1 বা 2 হতে পারে, আমরা এখানে 1 ব্যবহার করি, অঙ্ক করার সুবিধার্থে n = 1 ব্যবহার করা হচ্ছে। ভিটি কি? ভিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ। থার্মাল ভোল্টেজের ফর্মুলা দেওয়া আছে, থার্মাল ভোল্টেজ = K × Tk / Q। তিনটা ভ্যালু আছে, K, Tk আর Q। কেটা কি? কে হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, সেটা ভ্যালু দেওয়া থাকবে 1.38 × 10⁻³ জুল পার কুলম্ব। কিউ এর ভ্যালু আমরা জানি, কিউ এর ভ্যালু হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, সেটা কত? 1.6 × 10⁻19 কুলম্ব কিউ এর ভ্যালু। বাকি থাকছে কি? টিকে। টিকে কি? টিকে হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যদি আমি ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়, সেটাকে কেলভিনে পরিণত করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে সেটা করতে হবে। যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলা হয়, তাহলে 20 + 273 কেলভিন। কেলভিনে পরিণত করতে গেলে 273 দিয়ে যোগ করতে হয়, তাহলে 20 + 273 সেটা হচ্ছে 293 কেলভিন। সো এখানে এই ম্যাথটা দেওয়া আছে, আমরা দেখেছিলাম আগের বার। তো ভিটি = KTK / Q, এখানে জাস্ট আমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড এটাই বলা আছে। সো এই ভ্যালুটা 27 কে আমি 273 কেলভিন দিয়ে যোগ দিয়ে 300 কেলভিন পেয়েছি ভ্যালু, কি এর ভ্যালু আমি পেয়ে গেছি। আর কে আর কিউ তো আমরা জানি, কিউ এর ভ্যালু 1 ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব, আর কে এর ভ্যালু হচ্ছে 1.38 × 10⁻23, এটা হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট। এখানে 30 কেলভিন দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, এটা হবে 300 কেলভিন। সেখান থেকে আমি যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করি, আমি সেটা ভ্যালু 26 মিলিভোল্ট আমার পেয়ে যাচ্ছি। সো আমাকে থার্মাল ভোল্টেজ কেউ যদি কোনো টেম্পারেচার একটা যদি বলে, কোনো একটা ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়ে বলে আমাকে থার্মাল ভোল্টেজ বের করতে, আমি থার্মাল ভোল্টেজটা বের করতে পারবো। ওকে, আচ্ছা, ব্রেকডাউন রিজন, এরপরের টপিক হচ্ছে ব্রেকডাউন রিজন। আমরা কি দেখেছিলাম? ব্রেকডাউন রিজনটা কি? আমি যদি ভার্টিক্যাল এক্সিস বা লম্ব বরাবর আমি যদি কারেন্ট ড্র করি, লম্ব বরাবর কারেন্ট, আর হরাইজন্টাল এক্সিস বা ভূমি বরাবর, বাংলায় আমি যদি বলি ভূমি বরাবর আমি ভোল্টেজটা ড্র করছি। সো এখানে পজিটিভ রিজন কোনটা? পজিটিভ রিজন হচ্ছে এইটুকু রিজনটা হচ্ছে পজিটিভ রিজন। এই পজিটিভ রিজনে আমি একটা কার্ভ যে যাচ্ছে, পজিটিভ রিজনে পজিটিভ ভোল্টেজ রিজন আমি বলছি। যখন একটা ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ রিজন দিয়ে যাচ্ছে, একটা কারেন্ট ঠিক তার অপোজিটে, ভোল্টেজটা যদি পজিটিভ রিজন দিয়ে যাচ্ছে, ঠিক কারেন্টটা ঠিক অপোজিটে হঠাৎ করে কমে যাবে বা হঠাৎ করে নেগেটিভ ডিরেকশনে চলে যাবে। যদি আমি পজিটিভ ভোল্টেজ রিজনে আমি যদি ভোল্টেজটা দিই, হঠাৎ করে কারেন্টের একটা র‍্যাপিড চেঞ্জ হবে নেগেটিভ রিজনে। সেই চেঞ্জটাকে আমরা বলবো ব্রেকডাউন পটেনশিয়াল। ঘটনাটাকে আমরা বলবো ব্রেকডাউন পটেনশিয়াল। আর এই যে চেঞ্জটা হচ্ছে নেগেটিভ রিজনে, এই নেগেটিভ রিজনটাকে আমি বলবো জেনারেল রিজন। এইটুকু পার্টটাকে আমি বলবো জেনারেল রিজন, যে কারেন্টটা হঠাৎ করে রিভার্স হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। আমরা কিন্তু রিভার্স কারেন্ট ইউজ করি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে কিন্তু একটা কারেন্ট আছে, যেটা আমরা এটার জন্য ইউজ করি, যেটা আমরা এর আগে দেখেছিলাম। ঠিক আছে, তো এই রিজনটাকে কি বলা হয়? জেনারেল রিজন। এই ঘটনাটাকে কি বলা হয়? ব্রেকডাউন পটেনশিয়াল। আর এই যে পুরা যে রিজনটা, শুধু নেগেটিভ রিজন না, এই পজিটিভ ভোল্টেজ রিজন আর নেগেটিভ রিজন, এই পুরো ভোল্টেজ রিজন, এই পুরাটা কি বলা হয়? ব্রেকডাউন রিজন। ওকে, সো আমি যদি জিজ্ঞেস করি ব্রেকডাউন রিজন কি, আপনারা যদি বলেন যে এই নেগেটিভ রিজনটা হচ্ছে ব্রেকডাউন রিজন, তাহলে কিন্তু ভুল। নেগেটিভটা হচ্ছে জেনারেল রিজন, আর পুরা যে রিজনটা সেটা কিন্তু ব্রেকডাউন রিজন। মানে জেনারেল রিজন, ব্রেকডাউন রিজন বা ব্রেকডাউন পটেনশিয়াল, এই পার্থক্যগুলো কিন্তু বুঝতে হবে। এই নেগেটিভ রিজনটা হচ্ছে জেনারেল রিজন, পুরা যে ঘটনাটা হচ্ছে, পুরা যে রিজনটা সেটা হচ্ছে ব্রেকডাউন রিজন,
আর এই যে ঘটনাটা এটাকে বলা হয় ব্রেকডাউন পটেনশিয়াল। ক্লিয়ার? এখনো পর্যন্ত যতটুকু করানো হয়েছে ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? স্যার না। আচ্ছা ঠিক আছে, সামনে আগাচ্ছি। আজকে যেহেতু সিলেবাস শেষ, সিলেবাস শেষ বলতে মিড টার্মের সিলেবাসটা বা চ্যাপ্টার 1টা শেষ হবে। প্রবলেম থাকলে আজকে একটু বুঝে নেবেন, কারো কোনো প্রবলেম থাকলে। এখনো পর্যন্ত যা যা করাচ্ছি সেগুলো হচ্ছে রিভিউ ক্লাস। এখনো কিন্তু আমরা মূল যে আমাদের যে টপিকগুলো বাকি আছে, 2টা বা 3টা টপিক, খুব বেশি টপিকও বাকি নেই, সেই টপিকটা করতেছি না। এখনো কিন্তু আমি রিভিউ ক্লাসই করতে যাচ্ছি। আগেকার যে জিনিসগুলো কভার করেছি ডিটেইলসে সেগুলো আবার করে যাচ্ছি। আচ্ছা, সো আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল। আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি হচ্ছে? আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এই ছবিটা আমি যদি দেখি, আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি রেকর্ডিং করতেছেন? কেউ কি রেকর্ডিং করছেন? আচ্ছা রাহাত, আমাকে একটু রেকর্ডিংটা দিও। আমি রেকর্ডিং করতে মানে আমার রেকর্ডিংটা করা হয়নি, আমাকে একটু কাইন্ডলি রেকর্ডিংটা দিও। ওকে, আচ্ছা। সো আইডিয়াল ভিজন আর হচ্ছে প্র্যাকটিক্যাল ভিজন, আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল। এখানে 2টা লাইন ড্র করা আছে। এটা দুই ভাবে আমরা শিখবো। একটা হচ্ছে ছবি দেখে আমরা শিখবো, আর একটা হচ্ছে অঙ্কের মাধ্যমে আমরা শিখবো। আমরা ইকুয়েশন সলভ করে আমরা শিখবো। ছবি দেখে কিভাবে শিখছি? ছবি দেখে এখানে নীল যে লাইনটা আছে, সেই নীলটা হচ্ছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স লাইন। ভার্টিক্যাল এক্সিসে গেছে হচ্ছে কারেন্ট, হরাইজন্টাল এক্সিসে গেছে হচ্ছে ভোল্টেজ। আর কালো যে লাইনটা গেছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কিভাবে? এই যে সিলিকন ডায়োডের জন্য যে 0.7 ভোল্ট সরে যাচ্ছে, সেটা এখানে ইউজ করা হচ্ছে। মানে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমার একটা অ্যাঙ্গেলের ব্যাপার আসছে, আইডিয়ালের ক্ষেত্রে আমি সেই অ্যাঙ্গেলটা অ্যাভয়েড করছি, অ্যাঙ্গেল বা ফেসটা আমি ইউজ করছি না। সো অঙ্ক করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে অঙ্ক করার ক্ষেত্রে দেখা যায় যে আমি আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সটা কাউন্ট করছি, প্র্যাকটিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা কাউন্ট করছি না। এটার কারণ হচ্ছে সেটার মাত্রাটা কিছুটা নগণ্য হিসেবে কাউন্ট করি। সেটা যে অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে তা না, কিন্তু আমরা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সটাই কাউন্ট করব, কারণ সেখানে অ্যাঙ্গেল বা ফেজের ব্যাপারগুলো আছে যেটা আমরা কনসিডার করতে চাচ্ছি না। আচ্ছা, এবার আমি যদি ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে বুঝাই, ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যালটা আমি যদি ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে বুঝাই, ওহমস ল আমরা সবাই জানি, V = IR। ঠিক আছে? ওহমস ল হচ্ছে, যদি কেউ না মানে সিএসসি যদি তোমরা যদি কোনো কনফিউশন থাকে, V = IR, এটা হচ্ছে ওহমস ল। মানে ওহমস ল থেকে কি পাই? R = V/I। ঠিক আছে? সো এখন R = V/I থেকে আমি রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করব। একবার আমি কনসিডার করব ভার্টিক্যাল এক্সিস, আরেকবার কনসিডার করব আমি হরাইজন্টাল এক্সিস। ভার্টিক্যাল এক্সিস কি? লম্ব। হরাইজন্টাল এক্সিস কি? ভূমি। একবার আমি লম্ব বরাবর কনসিডার করব, একবার আমি ভূমি বরাবর কনসিডার করব। লম্ব বরাবর কি আছে? শুধু আইডির ভ্যালু আছে। বি এর কি ভ্যালু আছে? বি এর ভ্যালু নাই। বি এর কোনো ভ্যালু নাই লম্ব বরাবর, এখানে কোনো বি এর কোনো ভ্যালু নাই। আমি শুধু আইডি কনসিডার করছি লম্ব বরাবর। সো বি এর ভ্যালু 0। আবার একই ভাবে হরাইজন্টাল এক্সিস বরাবর এখানে শুধু বি এর ভ্যালু আছে, কোনো আই এর ভ্যালু আছে বা কোনো কারেন্টের ভ্যালু আছে? নাই। সো এখানে কারেন্টের ভ্যালু হবে 0। ঠিক আছে? সো এইখানে আমি ভ্যালু বসাই। বি এর ভ্যালু প্রথমে আমি ভার্টিক্যাল এক্সিস বরাবর বি এর ভ্যালু 0 বসলাম। 0 ডিভাইডেড বাই সামথিং, 0। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে 0 হবে। আর এখানে বি এর ভ্যালু আমি 20 বসলাম, আর কারেন্ট হরাইজন্টাল এক্সিসে কারেন্টের ভ্যালু হচ্ছে 0। হরাইজন্টাল এক্সিসে কোনো কারেন্ট নাই, তো সেটার ভ্যালু আমি 0 বসলাম। সো যে কোনো কিছুকে 15 ডিভাইডেড বাই 0 বা 20 ডিভাইডেড বাই 0 সেটা হচ্ছে ইনফিনিটি। সো দুইটার ক্ষেত্রে আমি দুই রকম ভ্যালু পাচ্ছি। সো আমি ম্যাথমেটিক্যাল টার্ম থেকে দেখলাম যে 0 আর ইনফিনিটি আমি পাচ্ছি। একবার ভার্টিক্যাল এক্সিসে একবার 0 পাচ্ছি, আর হচ্ছে একবার হরাইজন্টাল এক্সিসে আমি ইনফিনিটি পাচ্ছি। এটা ম্যাথমেটিক্যালি দেখলাম। আর ছবির মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে এই যে ব্লু সাইন দিয়ে আমি আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করছি, ব্লু সাইন দিয়ে। আর এই যে 0.7 ভোল্ট যে সরে যাচ্ছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। সো আমি যখন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স চিন্তা করছি বা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ করছি, নট স্পেসিফিকলি ওইটাই যে আমার কাজ বা ওইটাই আমার মূল কাজ, ওইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট কাজ, বাট ওইটাই যে আমার অ্যাকুরেট ভ্যালু সেরকম না। সো এই কনসেপ্টটা আবার পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্স সার্কিটে লাগছে। আমরা যদি পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্স সার্কিট দেখে থাকি, এই যে এখানে আমি ড্র করতেছি একটা স্ট্রেইট লাইন। ঠিক আছে? এই যে ব্লু লাইনটা কিন্তু স্ট্রেইট একটা লাইন আমি কার্ভের সাথে ড্র করতেছি, কিন্তু আসলে কিন্তু এটা সেটা না। আসলে কিন্তু কার্ভটা কিন্তু এইখান থেকে শুরু হয়ে সরে যাচ্ছে। এই যে এইটুকু পোর্শন, এটা আমি কাউন্ট করছি না, বা এইটুকু পোর্শন আমি বাদ দিয়ে দিচ্ছি আমার ম্যাথস করার সুবিধার জন্য, বা অ্যাঙ্গেল বা ফেজ নিয়ে আমি এখানে ক্যালকুলেশনটা করছি না। সো এই যে আমি লাইনটা পাচ্ছি 0.7 ভোল্ট থেকে, সেটা হচ্ছে আমার এই ভ্যালুটা আমি নিচ্ছি। আর এই যে মূল যে ভ্যালু পিসওয়াইজ, সেটা হচ্ছে পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্স, মূল যে ভ্যালুটা আমি পাচ্ছি। তো আমি একটু বলি, আমি যদি এখানে যদি আইডিয়াল ডিভাইস চিন্তা করি, আইডিয়াল ডিভাইস হচ্ছে এটা একটা আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড দেওয়া আছে। আইডিয়াল ডায়োডে এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, এটা হচ্ছে সেটার কার্ভ আইডিয়াল ডায়োডের। তারপর আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম। ভোল্টেজ সোর্সের জন্য আমার
যত ভোল্টেজ অ্যাপ্লাই করবো, আমি যদি 4 ভোল্ট অ্যাপ্লাই করি 0 থেকে 4 ভোল্ট সরে যাবে, 5 ভোল্ট অ্যাপ্লাই করি 0 থেকে 5 ভোল্ট সরে যাবে, সেখান থেকে আমি 5 ভোল্ট পেলাম এখানে। তারপর আমি একটা রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করব, ভোল্টেজ সোর্সের পরে আমি একটা রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করব, রেজিস্ট্যান্সের জন্য এই যে 5 ভোল্টটা এটা সরে যাচ্ছে এই রেজিস্ট্যান্সের জন্য, ঠিক আছে। সো আলটিমেটলি পিসওয়াইজ লিনিয়ার মডেলে এই যে ফাংশনটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পিসওয়াইজ লিনিয়ার মডেল, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ইউজ করি সিম্পলিফাইড মডেল দিয়ে ইউজ করি, আমরা আইডিয়াল ডিভাইস দিয়ে ইউজ করি, আইডিয়াল ডিভাইস না আমরা মূলত সিম্পলিফাইড করে ইউজ করি। এই যে পিসওয়াইজ লিনিয়ার মডেলে যেটা অ্যাকুরেট ভ্যালু পাওয়ার কথা সেটা থেকে আমরা সিম্পলিফাইড করে বা আইডিয়াল ডিভাইস দিয়ে ইউজ করি। সো এই যে পার্থক্য, যে পিসওয়াইজ লিনিয়ার মডেল আর সিম্পলিফাইড মডেলের মধ্যে পার্থক্য, বা পিসওয়াইজ লিনিয়ার মডেল বা আইডিয়াল ডিভাইসের মধ্যে পার্থক্য, সো এই জিনিসটাই জানার জন্য আমরা মূলত এই পার্থক্যগুলো আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। সো এই যে সিম্পলিফাইড ভার্সেস আইডিয়াল ভার্সেস পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্স সার্কিট আমরা দেখলাম। আর এছাড়া আমরা যে আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল সেটাও কিন্তু আমরা দেখলাম, যে আইডিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, যে ব্লু লাইনটা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 0.7 ভোল্ট সরে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, ডিফারেন্স বিটুইন সেমিকন্ডাক্টর ডায়োড আর মেকানিক্যাল সুইচ। সেমিকন্ডাক্টর ডায়োড আর মেকানিক্যাল সুইচ মোটামুটি একই রকম কাজ করে, শুধু একটা মাত্র পার্থক্য আছে, আর দুটোই কারেন্ট ফ্লো করে টার্মিনালের মধ্যে, শুধু একটা পার্থক্য আছে যে একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে পারে সেমিকন্ডাক্টর ডায়োড, সেটা মেকানিক্যাল সুইচ পারে না, বা একটা ডিরেকশনে কারেন্ট কন্ট্রোল করতে পারে সেমিকন্ডাক্টর ডায়োড। যে এক্সামে আসে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এক্সাম্পল 1.3 একটু মুখে মুখে বলে যাচ্ছি, এইটা আমি বোর্ডে এই ম্যাথগুলো করে টিউটোরিয়াল করা আছে, তো চিন্তার কোনো কারণ নাই, কেউ যদি না বুঝতে পারে সেটা ওই ভিডিও টিউটোরিয়াল থেকে বুঝতে পারবে আশা করি। তারপর আমি একটু মুখে মুখে করে যাচ্ছি। সো এখানে এক্সাম্পল 1.3, ডিটারমাইন দ্য ডিসি রেজিস্ট্যান্স লেভেলস ফর দ্য ডায়োড অফ, ফিগার দেওয়া আছে, ফিগারটা দেওয়া থাকবে এক্সামে। ডিসি রেজিস্ট্যান্স লেভেলস বের করতে বলছে, সোজা কথা আমাকে রেজিস্ট্যান্স বের করতে বলছে, আর বের করতে বলছে, সহজ কথা, ঠিক আছে। এখানে ওহমস ল, এখানে আই দেওয়া আছে, ভিটা আমি ছবি থেকে দেখবো, ভি যদি দেওয়া থাকে সেই ভি দেওয়া থাকলে আইটা ছবি থেকে দেখবো, আই যদি দেওয়া থাকে ভিটা ছবি থেকে দেখবো, সেখান থেকে আমি আরটা বের করবো, খুবই সহজ। প্রথমটা আমি দেখি, আইডি ইকুয়ালস টু 2 মিলি অ্যাম্পিয়ার, আইডি কত 2 মিলি অ্যাম্পিয়ার বলা আছে। এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে আইডি। আইডি তো আমরা এই ভার্টিক্যাল এক্সিস সাধারণত ড্র করি, আইডি বা হচ্ছে কারেন্ট আমি সাধারণত ভার্টিক্যাল এক্সিসে ড্র করতেছি, আর হরাইজন্টাল এক্সিসে আমি ভোল্টেজ ড্র করতেছি। তো 2 এটা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার এক্সিস বরাবর লাইন নিলাম। সো হরাইজন্টাল এক্সিস বরাবর লাইন টেনলে আমি 2 এর ভ্যালু আমি পাচ্ছি, 2 এর সাথে যাচ্ছে 0.5, ঠিক আছে। সো আইডি যদি 2 মিলি অ্যাম্পিয়ার হয়, ভিডি কত 0.5 ভোল্ট ফ্রম দ্য কার্ভ থেকে দেখতে পাচ্ছি। সো আমি ভি এর ভ্যালু জানি, আই এর ভ্যালু জানি, আর কি বের করতে পারবো না? পারবো। আর ইকুয়ালস টু ভি বাই আই, ওহমস ল। সো 0.5 ডিভাইডেড বাই 2, 250 ওহম। ক্লিয়ার? একইভাবে আইডি ইকুয়ালস টু 20 মিলি অ্যাম্পিয়ার, আমি যদি এখানে যাই, এখানে 20 দেওয়া আছে, 20 এর সাথে আমি ভার্টিক্যাল এক্সিসে ড্র করলাম, হরাইজন্টাল এক্সিসে ড্র করলাম, হরাইজন্টাল এক্সিসের সাথে যাচ্ছে 0.8 এর সাথে। সো 0.8 টা কিসের ভ্যালু? ভোল্টেজের ভ্যালু বা ভি এর ভ্যালু। সো আইডি যদি 20 মিলি অ্যাম্পিয়ার হয়, ভিডি ইকুয়ালস টু 0.8 ভোল্ট ফ্রম দ্য কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি। সো আরডি ইকুয়ালস টু কত? ভিডি ডিভাইডেড বাই আইডি, ঠিক আছে। মানে সোজা কথা আর ইকুয়ালস টু ভি বাই আই, এটা থেকে 0.8 ভোল্ট ডিভাইডেড বাই 20 মিলি অ্যাম্পিয়ার, যদি ক্যালকুলেট করি 40 ওহম পাচ্ছি। ভিডি বা আইডি সেটা হচ্ছে ডায়োড ভোল্টেজ, ডায়োড কারেন্ট, আর ডি হচ্ছে ডায়োড রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো মূল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওহমস ল, এখানে মূল যেখানে ওহমস লটা ইউজ করা হচ্ছে, ভি ইকুয়ালস টু আই আর সেখানে আর ইকুয়ালস টু ভি বাই আই, এই ফর্মটা ইউজ করা হচ্ছে। তো সি নাম্বারটাও একই ভাবে, এর আগে আমরা কারেন্ট দিছিলাম, এখন ভোল্টেজটা দেওয়া আছে -10 ভোল্ট, -10 ভোল্টটা দেওয়া আছে, এর সাথে কোনটা যাচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার, কারেন্ট 1 মাইক্রো অ্যাম্পিয়ার যাচ্ছে, ঠিক আছে। সো আমি কারেন্ট পাইলাম 1 মাইক্রো অ্যাম্পিয়ার ফ্রম দ্য কার্ভ, ঠিক আছে। So RD equals to VD by ID, 10 volt divided by 1 microampere, আমি 10 মেগা ওহম পাচ্ছি। আচ্ছা, এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে, মেগা ওহম, মাইক্রো, এই যে এককের ব্যাপারগুলো, এই জিনিসগুলো কেয়ারফুল থাকতে হবে। এমন না যে মেগা ওহম লিখতে হবে, মেগা ওহম কি? মেগা ওহম হচ্ছে 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। এমন না যে সেটা লিখতে হবে, এটা যদি কেউ 10 × 10 টু দি পাওয়ার 6 বা 10 লক্ষ বা যত হয় সেটা ওহমও যদি লেখে, সেটা কোনো সমস্যা। কিন্তু যদি 10 লক্ষ মেগা ওহম লেখে, সেটা তো পুরো ভুল, তাই না? আমি তো এখানে মেগা ওহমে আমি কনভার্ট করে নিয়েছি, মেগা ওহমে কনভার্ট করে নেওয়া আছে। সো এই এককের ব্যাপারটা একটু কেয়ারফুল থাকতে হবে, যে আমি কনভার্ট করছি বা করছি না। যেমন এখানে মিলি অ্যাম্পিয়ার আছে, এই মিলি অ্যাম্পিয়ার থেকে কেউ কিন্তু অ্যাম্পিয়ারে রাখতে পারে, অ্যাম্পিয়ার নিয়ে অঙ্কটা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই যে ওহম, এই ক্যালকুলেশন, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, সেই ক্যালকুলেশনটা ঠিকভাবে করতে পারছি, ঠিক আছে। এই জিনিসটা একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা,
আচ্ছা, মোটামুটি আগের যে জিনিসগুলো ছিল সেগুলো মোটামুটি কভার হয়ে গেছে। তো আমাদের যে পয়েন্টটা বাকি ছিল সেটা হচ্ছে ডিসি অর স্ট্যাটিক ভার্সেস এসি অর ডাইনামিক ভার্সেস এভারেজ এসি। এইটা নাম্বার 8, নাম্বার 8, নাম্বার 11 রিভার্স রিকভারি টাইম, আর হচ্ছে এলইডি। এই কয়টা জিনিস কভার করা বাকি আছে। আচ্ছা, এখনো পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে একটু বলবেন? যতটুকু পড়ানো আছে কারো কোনো প্রবলেম আছে? শোনা যাচ্ছে না। স্যার আপাতত নাই। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমার কিছু টপিক বাকি আছে, সেটা আমি কভার করে ফেলতেছি। রিভার্স রিকভারি টাইম, তার আগে হচ্ছে সিম্পলিফাইড ভার্সেস, না এটা কভার করা হয়ে গেছে, সরি। ডিসি অর স্ট্যাটিক ভার্সেস এসি অর ডাইনামিক ভার্সেস এভারেজ এসি, এটা কভার করা হয়নি। আচ্ছা, এটা খুবই সহজ। ডিসি একটা আমি চিন্তা করব ডিসি রেজিস্ট্যান্স, আরেকবার আমি চিন্তা করব এসি রেজিস্ট্যান্স, আরেকবার আমি চিন্তা করব এভারেজ এসি। তো ডিসি রেজিস্ট্যান্সের কি ক্ষেত্রে কি হচ্ছে, ডিফাইন্ড অ্যাজ এ পয়েন্ট অন দ্য ক্যারেক্টারিস্টিক্স। সো ডিসি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সহজ কথা, ডিফাইন্ড বাই এ পয়েন্ট, একটা পয়েন্টের মাধ্যমে ডিফাইন্ড হচ্ছে ডিসি রেজিস্ট্যান্সটা। পয়েন্টটা কি, এখানে আমি যদি ছবিটা দেখি, সব ক্ষেত্রে কিন্তু আমরা ছবি দেখি, ছবিটা কিন্তু ছবি দেখে কিন্তু বুঝতে হবে। আমি যদি না হলে ছবি না দেখে আমি যদি মানে মুখস্থ টাইপের করতে চাই বা এইভাবে যদি মনে রাখার চেষ্টা করি, সেটা কিন্তু কঠিন। ছবি দেখলে কিন্তু জিনিসটা অনেক সহজ। তো আমি যদি ছবি দেখি, একটা কার্ভ গেছে একটা পয়েন্টের মধ্যে, কার্ভ মানে কি, একটা কার্ভ গেছে একটা বিন্দুর মধ্যে দিয়ে, পয়েন্ট বা একটা বিন্দুর মধ্যে দিয়ে কার্ভ গেছে, এই বিন্দু। সো এই ডিফাইন্ড বাই এ পয়েন্ট, সংজ্ঞায় দেওয়া আছে যে ডিফাইন্ড বাই এ পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে দিয়ে একটা কার্ভ গেছে, সেখান দিয়ে আমি একটা ভার্টিক্যাল এক্সিসে কারেন্ট বা হরাইজন্টাল এক্সিসে কারেন্ট বা ভার্টিক্যাল এক্সিসে যেটাই হোক, ভার্টিক্যাল এক্সিস বা হরাইজন্টাল এক্সিসে কারেন্ট রাখলাম, বা যদি হরাইজন্টাল এক্সিসে কারেন্ট রাখি ভার্টিক্যাল এক্সিসে ভোল্টেজ রাখলাম, সেটা আমি রাখলাম, সেখানে আমি ভ্যালু পাইলাম। ঠিক আছে, সেখান থেকে আমি যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি সেটা হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স, আরডি ইকুয়ালস টু বিডি বাই আই। খুবই সহজ, একটা পয়েন্টের একটা কার্ভের যে কোনো একটা পয়েন্টে যে রেজিস্ট্যান্সটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স। এসির ক্ষেত্রে কি হচ্ছে, এসির ক্ষেত্রে কিন্তু একই, আর ইকুয়ালস টু ভি বাই আই ফর্মুলা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এসির ক্ষেত্রে আমি একটা পয়েন্ট ইউজ করছি না, আমি কি ইউজ করছি, একটা ট্যানজেন্ট লাইন। ট্যানজেন্ট লাইন মানে কি, এ স্ট্রেট লাইন দ্যাট টাচেস দ্য কার্ভ, সেটাই হচ্ছে ট্যানজেন্ট লাইন। কোন একটা স্ট্রেট লাইন যখন একটা কার্ভ টাচ করবে সেটা ট্যানজেন্ট লাইন। আমি যদি এই ছবিটা দেখি, এই ছবিতে একটা পয়েন্ট, এই যে বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুটা দিয়ে একটা কার্ভ গেছে, তার উপরে এই কার্ভের উপর দিয়ে আমি একটা স্ট্রেট লাইন ড্র করছি। এই যে স্ট্রেট লাইনটা আমি ড্র করছি, যে এই পয়েন্টটা থেকে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি একটা স্ট্রেট লাইন ড্র করছি, যেটা আমার পুরো কার্ভটা টাচ করে যাচ্ছে এবং ওই বিন্দুটা টাচ করে যাচ্ছে। এই যে স্ট্রেট লাইনটা আমি ড্র করে গেছি, এটাকে আমি ট্যানজেন্ট লাইন বলি। তো এই স্ট্রেট লাইনটা ড্র করে যে গেছি, এখানে কিন্তু একটা পয়েন্ট, এই পয়েন্টটার আছে, এই স্ট্রেট লাইনটা কিন্তু এই কার্ভের অনেকগুলো পয়েন্ট ঘিরে যাচ্ছে। এখানে কিন্তু আমার হিসাবটা এখন একটা পয়েন্ট ঘিরে হচ্ছে না, আমার 4-5টা পয়েন্ট। এখানে আমি যদি দেখি পুরো এইটুকু অংশে এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, তো অনেকগুলো পয়েন্ট ঘিরে কিন্তু এই যে কার্ভটা যাচ্ছে বা এই স্ট্রেট লাইনটা যাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু সর্বোচ্চ একটা বেগ পাচ্ছি, সর্বোচ্চ বেগ না সরি, সর্বোচ্চ একটা ভোল্টেজ পাচ্ছি, সর্বোচ্চ একটা কারেন্ট পাচ্ছি, সর্বোচ্চ আর সর্বনিম্ন একটা ভোল্টেজ পাচ্ছি, সর্বোচ্চ আর সর্বনিম্ন একটা কারেন্ট পাচ্ছি। সো এই যে ডেল্টা ভিডি, এই ডেল্টা মানেই কিন্তু ভোল্টেজের যে চেঞ্জটা আমি পাচ্ছি, ডেল্টা আইডি তার মানে কারেন্টের যে চেঞ্জটা পাচ্ছি সেটার ভ্যালু। আমি দেখা যাক আমি সর্বোচ্চ ভোল্টেজ আমি পাচ্ছি 10 ভোল্ট, সর্বনিম্ন ভোল্টেজ আমি পাচ্ছি 2 ভোল্ট। সো এই 10 মাইনাস 2 এর তাহলে আমার চেঞ্জটা কত, 8 ভোল্ট। এখানে আমি 8 ভোল্ট দিই, কারেন্টের আমি এইভাবে লিখলাম 4 অ্যাম্পিয়ার। সর্বোচ্চ কারেন্ট আমি পাইছি 6, সর্বনিম্ন আমি পাইছি 2, 6 মাইনাস 2 কত, 4 অ্যাম্পিয়ার। সো এই যে ক্যালকুলেশনের সুবিধার জন্য বিভিন্ন বিন্দু নিয়ে অনেকগুলো পয়েন্ট নিয়ে আমি যে সর্বোচ্চ ভোল্টেজ, সর্বোচ্চ সর্বনিম্ন ভোল্টেজ, এই যে পরিবর্তন, ভোল্টেজের পরিবর্তনগুলো আমি যে ক্যালকুলেট করতেছি, সেখান থেকে আমি যে রেজিস্ট্যান্স পাচ্ছি সেটা হচ্ছে এসি অর ডাইনামিক। এখানে এই জিনিসটা জানার জন্য, এসি অর ডাইনামিক জানার জন্য এই ট্যানজেন্ট লাইনটা কিন্তু জানতে হবে, ট্যানজেন্ট লাইনটা কি। আমি এখানে কিন্তু একটা পয়েন্ট হিসাব করছিলাম, এখানে জাস্ট এই কার্ভের সাথে একটা পয়েন্ট গিয়েছিল, আর এখানে আমি কনসিডার করতেছি একটা ট্যানজেন্ট লাইন, পুরো একটা স্ট্রেট লাইন আমি কনসিডার করতেছি কিউ পয়েন্টের সাথে। ঠিক আছে, সো এটা হচ্ছে ডিসি আর এসি রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য। আর এভারেজ এসি কি, এভারেজ এসি হচ্ছে সেম একই জিনিস, এই এসি ও ডাইনামিকের মধ্যে অনেকগুলো পয়েন্ট যেহেতু আছে, সেই পয়েন্টে একটা এভারেজ করতে হবে। সেই একই জিনিসই হচ্ছে এখানে যেটা হয়েছে, সেই একই জিনিস হচ্ছে কয়েকটা এভারেজ করার মাধ্যমে আমি এভারেজ এসিটা পাচ্ছি।
ঠিক আছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের এভারেজ গুলো আমি করতেছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ডিসির সাথে এসি রেজিস্ট্যান্স সাথে এভারেজ এসি রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য। এখানে ইকুয়েশন দেওয়া আছে, কোনটা পয়েন্টের সাথে যাচ্ছে, কোনটা ট্যানজেন্ট লাইনের সাথে যাচ্ছে, আর কোনটার কি ছবি সেটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, পরবর্তী আমার যেটা ছিল সেটা হচ্ছে রিভার্স রিকভারি টাইম। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা সবাই একটু কাইন্ডলি মনোযোগ সহকারে দেখবেন। রিভার্স রিকভারি টাইম আর এলইডি, এই দুটো টপিক বাকি আছে আমাদের, এই দুটো টপিক করলে আমাদের মোটামুটি শেষ। সো রিভার্স রিকভারি টাইমে কি হয়, কারেন্ট রিভার্সেস বিকজ অফ লার্জ নাম্বার অফ মাইনরিটি ক্যারিয়ার্স। কারেন্ট রিভার্স করে মাইনরিটি ক্যারিয়ারের বেশি হওয়ার কারণে। মাইনরিটি ক্যারিয়ারটা আমি এর আগে একবার বলছিলাম যে মাইনরিটি ক্যারিয়ার আর মেজরিটি ক্যারিয়ার যখন পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম যে মাইনরিটি ক্যারিয়ারকে কোন কোন ক্ষেত্রে আমি মেজরিটি ক্যারিয়ারে পরিণত করব, কোন কোন ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ারকে আমি মাইনরিটি ক্যারিয়ারে পরিণত করব, সেটা আমার সুবিধার জন্য। সো যখন এই লার্জ নাম্বার অফ মাইনরিটি ক্যারিয়ারটাকে আমি মেজরিটি ক্যারিয়ারে পরিণত করতে চাচ্ছি, তখন কারেন্ট রিভার্স হয়ে যাচ্ছে, কারেন্ট হচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে, রিভার্স হচ্ছে পিছনের দিকে বা নেগেটিভে চলে যাচ্ছে। ঠিক আছে, সো এই নেগেটিভে যাওয়ার জন্য আমার একটা সময় লাগছে, এই নেগেটিভে যাচ্ছে এটার জন্য আমার পিছনে একটা পিছু টান বা একটা সময়, এক্সট্রা সময় লাগছে। সে সময়টা হচ্ছে স্টোরেজ টাইম, যে এই পিছনের দিকে যাচ্ছে। পিছনের দিকে কিছু দূর যাওয়ার পরে যখন এই মাইনরিটি ক্যারিয়ারটা আবার মেজরিটি ক্যারিয়ারে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই মাইনরিটি ক্যারিয়ারটা আবার মেজরিটি ক্যারিয়ারে পরিণত হয়ে গেল, তখন যে সময়টা লাগছে, তখন এই যে সাম্য অবস্থায় পৌঁছানোর পর যে সময়টা লাগছে, সেই সময়টাকে বলা হয় ট্রানজিশন ইন্টারভাল। সো এই স্টোরেজ টাইম আর এই যে এই ট্রানজিশন ইন্টারভাল, এই দুইটা সমষ্টি বা এই যে টোটাল যে সময়টা লাগছে, সেই সময়টা হচ্ছে রিভার্স রিকভারি টাইম। ঠিক আছে, আবার আমি দেখাচ্ছি, আবার আমি বলছি, এখানে আমি ধরা যাক আমি মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার আমরা যেখানে শিখেছিলাম, আমরা তো জাস্ট এইটা শিখছিলাম যে কোনটা মেজরিটি ক্যারিয়ার কোনটা, এই যে এখানে প্রথম এন টাইপের ক্ষেত্রে আমি শুধু চিন্তা করি, পি টাইপের আমি চিন্তা করি না। এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রনসটা মেজরিটি ক্যারিয়ার, তাই না, এখানে বলা আছে ইলেকট্রনসটা মেজরিটি ক্যারিয়ার, হোলসের সংখ্যা খুব কম, একটা দুইটা তিনটা। ঠিক আছে, এখন এই হোস্টটাকেই আমি মেজরিটি ক্যারিয়ারে পরিণত করতে চাচ্ছি, সুবিধার জন্য হোস্টটাই মেজরিটি ক্যারিয়ারে পরিণত করতে চাচ্ছি। সেটা তখন হবে না যখন 90% ইলেকট্রনস 10% হোল, সেক্ষেত্রে হবে না। যদি এরকম হয় যে 60% ইলেকট্রনস আর 40% হোল, সেক্ষেত্রে কিন্তু মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রনসই থাকছে। কিন্তু এই 40%টা যদি আমি বাড়াই, এই হোস্টের সংখ্যাটা আমি বাড়াচ্ছি, হোস্টটা আস্তে আস্তে মেজরিটি ক্যারিয়ারে পরিণত হচ্ছে। ঠিক আছে, হোস্টটা আস্তে আস্তে মেজরিটি ক্যারিয়ারে পরিণত হচ্ছে, সেক্ষেত্রে একটা রিভার্স কারেন্ট পাচ্ছি। ছবিতে যাই, কারেন্টটা নর্মাল ওয়েতে যাচ্ছে, আই ফরওয়ার্ড হচ্ছে কারেন্টটা নর্মাল ওয়েতে যাচ্ছে। এখন হঠাৎ করে কি হতে যাচ্ছে, মাইনরিটি ক্যারিয়ারটা মেজরিটি ক্যারিয়ারে পরিণত হতে যাচ্ছে, সেই কারণে কারেন্টটা রিভার্স হবে, নেগেটিভ হবে, রিভার্স বা নেগেটিভ, এই যে কারেন্টটা রিভার্স বা নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, হঠাৎ করে নেগেটিভ বা রিভার্স হয়ে যাচ্ছে, কারণ মাইনরিটি ক্যারিয়ারটা মেজরিটি ক্যারিয়ারে পরিণত হবে। এই যে রিভার্স বা নেগেটিভ হচ্ছে, এটার জন্য একটা সময় লাগছে, সেটা হচ্ছে এইটুকু সময়, সেটা হচ্ছে স্টোরেজ টাইম, এইটুকু সময় লাগছে, বা টিএস বা স্টোরেজ টাইম, এইটুকু সময় লাগছে। তারপর যখন মাইনরিটি ক্যারিয়ারটা মেজরিটি ক্যারিয়ারে পরিণত হলো, তখন যে নর্মাল ফ্লোটা হচ্ছে এইখানে, নর্মাল ফ্লো সাম্য অবস্থায় চলে আসছে। এখানে কিন্তু একটা সময় লাগতেছে, যে মাইনরিটি ক্যারিয়ার মেজরিটি ক্যারিয়ার হওয়ার পরে নর্মাল ফ্লোতে ফিরে আসতে বা সাম্য অবস্থায় ফিরে আসতে সময় লাগছে। এইটুকু সময় হচ্ছে ট্রানজিশন ইন্টারভাল বা টিটি, ট্রানজিশন ইন্টারভাল। সো এই ট্রানজিশন ইন্টারভাল আর এই স্টোরেজ টাইম, এই দুইটা যোগফল, বা আমি যদি স্টোরেজ ইন্টারভাল যদি আমার 3 সেকেন্ড হয় আর ট্রানজিশন ইন্টারভাল যদি আমার 2 সেকেন্ড হয়, তাহলে আমার রিভার্স রিকভারি টাইম হবে 3 সেকেন্ড যোগ 2 সেকেন্ড, সেটা হচ্ছে 5 সেকেন্ড। এরপর হচ্ছে আমার রিভার্স রিকভারি টাইম। ক্লিয়ার? রিভার্স রিকভারি টাইম কি বোঝা গেছে? স্যার আমি একটু ইন্টারাপ্ট আর কোনো প্রবলেম আছে করতে রিভার্স রিকভারি টাইম? কোশ্চেন করলেন, মানে সবাই হয়তো সাইলেন্ট আছে, আর এই জি আপনি বলুন। যে পড়াচ্ছেন এটা একটু ডিপ থটের কোন একটা সাবজেক্ট। সো অ্যাকচুয়ালি লং টাইম এভাবে ফোনের দিক তাকায় না কনসেন্ট্রেট করা খুব টাফ। যদিও বুঝতে পারছি আপনি আগে থেকেই এটার জন্য বলছেন যে আসলে অনলাইনে সবকিছু পসিবল না, কিন্তু আমরা যে একদম ক্লিয়ার থট বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। সো এই ক্ষেত্রে যেটা করতে পারেন, যে যদি আমার ক্লাসে যদি সবকিছু আমি জানি, আমার ক্লাসে আপনারা বুঝতে পারবেন, এটা স্বাভাবিক। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি টিচারদের কথা বুঝতে পারতাম না, অনেক কিছু হালকা থাকতো, অনেক কিছুটা বুঝতে পারতাম, কিছুটা বুঝতে পারতাম না, বা
টোটাল 100% বোঝা সম্ভব হয় না, 60% 70% বোঝা। ইভেন রেগুলার ক্লাস হলে কিন্তু পুরোপুরি স্টুডেন্টরা বুঝতে পারে না, 100% যে স্টুডেন্টরা পুরো ক্যাপচার করতে পারে রেগুলার ক্লাস হলে, খাতা কলমে বোর্ডে ক্লাস হলে, সেটাও কিন্তু না, সবাই কিন্তু একটু কম বেশি থাকে। আর অনলাইন ক্লাসে এটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। আর আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে হয়তো আমি একটু বেশি সময় ক্লাস নিচ্ছি, এটা আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে আমার ক্লাস মোটামুটি 1 ঘন্টা হয়, 1 ঘন্টা ক্লাস আমি নিই, 1 ঘন্টার জন্য আপনাদের একটু কনসেন্ট্রেট করতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা একটু রেকর্ডিংটা আপনারা শুনে নেবেন। তো রেকর্ডিং এর কথা, আমি যখন রেকর্ডিং এর কথাটা আসলো, আমি একটু রেকর্ডিং হয়তো বা আপনারা ঢুকেন না বা দেখেন না, আমার যে ওয়েবসাইটটা আছে, এই যে ধরেন এই ওয়েবসাইটটা ঢোকার পরে যেটা করবেন, এই যে টিচিং এ যাবেন, এই টিচিং এ এখানে উইন্টার 2021 এ যাবেন, মানে এখন আপনাদের সেমিস্টার হচ্ছে উইন্টার 2021। সেখানে যাওয়ার পরে এখানে তো নোটস টোটস আসি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে রেকর্ডিংটা আছে, যে লাস্ট ক্লাসের রেকর্ডিং আছে, এই ক্লাসে যদি রেকর্ডিংটা পাই রেকর্ডিংটা দিয়ে দিই। সেই রেকর্ডিং এ ক্লিক দিলে আপনারা ইউটিউবে যে লিংকটা সেখানে চলে যাবে, বা ইউটিউবে চলে যাবে, ঠিক আছে, এখানে ক্লিক দিলেই। তো যেটা করবেন আপনারা, যে যদি কনসেন্ট্রেশন ল্যাপস হয়, কনসেন্ট্রেশনের একটু কম বেশি হয়, আপনি একটু রেকর্ডিং দেখে, আপনারা বিশেষ করে যখন পড়াশোনা করবেন, এখন তো আমি পড়াচ্ছি, এখন আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন, যখন আপনারা সেলফ স্টাডি করবেন, নিজেরা পড়াশোনা করবেন, তখন একটু রেকর্ডিংটা দেখে দেখে বোঝার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আমার মনে হয়। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে? স্যার প্রবলেম ওইভাবে কোনো প্রবলেম নাই, আমি জাস্ট প্রবলেম আমাদের যে একটা সমস্যা এটা তুলে ধরলাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসলে এই জিনিসগুলো সলভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কি এই জিনিসগুলো সলভ করব, এটার যে অল্টারনেটিভ ওয়ে, এখন আমি অল্টারনেটিভ মেথড ফলো করলে সেটাও প্রবলেমেটিক হয়ে যাবে, অল্টারনেটিভ মেথড যে আমি ফলো করতে চাই। তো সবচেয়ে ভালো হয় আসলে যদি অফলাইন ক্লাসটা শুরু হয়, অফলাইন ক্লাসে আমার মনে হচ্ছে যে প্রবলেম গুলো ইজিলি সলভ করা যাবে। এগুলো অনলাইন ক্লাসে সবকিছু সম্ভব হয় না আসলে, তারপরে যতটুকু সম্ভব ততটুকু আমরা কভার করার চেষ্টা করি। ঠিক আছে স্যার। হ্যাঁ সায়ন বলো। স্যার উনি আশফিক ভাই যে কথাটা বলছে আসলে এটা সত্য, আসলে অনেক বিষয় বুঝতে সমস্যা হয় অনলাইনে, আর অফলাইনে হলে তো সামনাসামনি স্যার একটা কোশ্চেন দাঁড়ায় করা যায়, স্যার এখান থেকে বুঝে নেই। কিন্তু আসলে স্যার এই অনলাইনের কারণে তো আমাদের অনেক কিছু মাইনে নিতে হবে, কিছু তো করার নাই। কিন্তু যে ভিডিও গুলো আপনি দিয়েছেন স্যার, ওই লিঙ্কটা একটু আমার মেসেঞ্জারে দিয়ে দিয়েন তাইলে, বা ওই গ্রুপটা একটু দিয়ে দিয়েন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা স্যার, তাইলে হয়তো বা সবাই ঢুকতে পারবে আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ওয়েবসাইট লিংকটা কিন্তু হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আছে, সম্ভবত আমি দিয়ে দেওয়ার কথা, মেসেঞ্জার গ্রুপে কিন্তু দেওয়া আছে, আমি আলাদা করে আবার দিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার। আর এটা নিয়ে আসলে স্যার আমাদের তো আর কিছুই করার নাই, আপনারও কিছু করার নাই। হ্যাঁ আসলে এটা আমরা জানুয়ারি মাসে আমরা এক্সপেক্ট করছিলাম এটা অফলাইন হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, তো অনেকদিন হয়ে গেছে আর কি। এখন আর স্টুডেন্টদেরও কনসেন্ট্রেশন, আমি নিজে অনেক 1 বছর 1.5 বছর ধরে যদি অনলাইন ক্লাস হয়, এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। আর তাছাড়া ল্যাবগুলো হচ্ছে না, থিওরিটিক্যাল জিনিসগুলো প্রপারলি হচ্ছে না, কিছু ল্যাকিংস থেকে যাচ্ছে। তো এটা মেনে নেওয়া ছাড়া কিছু করার নাই, এই জিনিসগুলো আসলে যেটা উপর থেকে যে ডিসিশন আসে সেটাই, কিছু বলার নাই। তা আশা করি এটা আমাদের মে মাসের 24 তারিখে আশা করি ইউনিভার্সিটি খুলে যাবে, যে এখন পর্যন্ত যে নোটিস আছে খুলে। আপনাদের হাতে বেশি সময় থাকবে না, এটাও একটা সমস্যা। আপনাদের এই যে অনলাইন ক্লাসের মাধ্যমেই মোটামুটি যে যা যা পড়াশোনা হচ্ছে তা আপনারা দেখে রাখতে হবে, দেখা যাবে খোলার পরপরই একটা এক্সামের নোটিস দিয়ে দিচ্ছে। স্যার আর একটা কথা ছিল স্যার, কথা হচ্ছে এই যে স্যার করোনার ভ্যাকসিন নিয়ে স্যার আপনি একটা পোস্ট করছিলেন, এটা আসলে কি সবারই কি দিতে হবে বাধ্যতামূলক এমন কিছু? না বাধ্যতামূলক না, এটা সাধারণত বাধ্যতামূলক বলতে কি স্টুডেন্টদেরকে দিয়ে মাথা বলা হয়েছে, অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে দিয়ে দেওয়া। এখন কেউ যদি ব্যক্তিগত ভাবে কেউ যদি মনে করে আমি করোনা ভ্যাকসিন দিব না, এটা তো কোনোদিন কেউ কাউকে বাধ্য করতে পারবে না। তো এটা ওইভাবে বাধ্য করা যায় না। তবে স্টুডেন্টদেরকে এটা সুযোগ, একটা স্টুডেন্টের সুযোগ, টিচারদের সুযোগ, যে ভ্যাকসিন যেহেতু চলে আসছে স্টুডেন্ট ক্যাটাগরিতে স্টুডেন্টরা দিতে পারবে, টিচার ক্যাটাগরিতে আমরা দিতে পারবো, এটা একটা সুযোগ আর সুযোগের মতো। এখন কেউ যদি সুযোগটা নিতে চায় নিতে পারবে, আর কেউ যদি মনে করে আমি নিব না, এটাও তার ইচ্ছা। এটা কেউ কোনোদিন এইসব ব্যাপারে। জি হ্যাঁ বলো স্যার। স্যার যেহেতু রেজিস্ট্রেশনের বিষয়টা আর কি আলাপ করছেন, এখানে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে, মানে ওইটা মানে এমনও তো হইতে পারে অনেকে করবে না বা দিবে না, তো সেক্ষেত্রে কি তারা না ক্লাসে করলে রেজিস্ট্রেশন করবে না, কোনো সমস্যা নাই,
না করলে ক্লাস রেজিস্ট্রেশন করবে না। রেজিস্ট্রেশন করার কথাটাও বলা হচ্ছে, সবাই তো আসলে দিতে চায় ভ্যাকসিন। দিতে চায় বলতে কি, অনেকে ওই সিরিয়াল টিরিয়াল থাকে, সবাই তো চায় কোনো একটা ক্যাটাগরিতে দিয়ে শেষ করে দিতে চায়, এই কারণে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। যদি না দিতে চায় রেজিস্ট্রেশন করবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর স্যার আরেকটা কথা হচ্ছে স্যার, ওই ওই আপনি তো স্যার বললেন শুধু অ্যাসাইনমেন্ট নেবেন মিডের জন্য। আসলে কি স্যার হ্যাঁ তো সব টিচাররাই কি এই অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে মার্কগুলো আমাদের দিবে নাকি? হ্যাঁ, এরকমই হওয়ার কথা। আমাদের অফিসিয়ালি তো নোটিশ দেয় নাই, তোমাদেরকে নোটিশ দেওয়া হয় না, কারণ কি হচ্ছে ইউনিভার্সিটি আরেকটু দেখতেছে আর কি, যে অন্যান্য ইউনিভার্সিটি কি করছে এটা একটু দেখছে, একটু পর্যবেক্ষণ করছে। কিন্তু মোটামুটি আমি যতটুকু আমার সাথে সবার কথা হয়েছে, বা আমি যেটা ইন্টারনাল খবর আর কি, যেটা বলতে গেলে আমি জানি যে এটা ইন্টার্ন সম্ভব হবে না, সম্ভবত অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেওয়া হবে। কারণ আমাদের ইউনিভার্সিটি ইউজিসির এগেনস্টে যে কোনো কিছু করবে না। এটা হতে পারে সেটা ব্র্যাক বা বড় বড় ব্র্যাক বা নর্থ সাউথ, ওরা ইউজিসির এগেনস্টে যেতে পারে, ওরাও যেতে চায় না, ওরাও কিন্তু যেতে চায় না একদম, ইউজিসি কোনো কিছু বললে সেটা এগেনস্টে যেতে চায় না। তো আমাদের ইউনিভার্সিটি এটা খুব স্বাভাবিক যে একদম ইউজিসির এগেনস্টে গিয়ে মিড টার্ম পরীক্ষা নেওয়া, নিবে না, নেওয়ার চিন্তা আচ্ছা ভাবনা নাই। তো সেটা স্যার এখানে অ্যাসাইনমেন্টের একটা আমার মাধ্যমে বা কথা আছে। হ্যাঁ বলুন। আমরা যখন রেগুলার ক্লাস করি আর যখন একটা পরীক্ষার কথা আসে, ছোটবেলা থেকে দেখে আসছি কোচিং এ পরীক্ষা হোক বা স্কুলে পরীক্ষা হোক, পরীক্ষা শব্দটা শুনলেই মাথার ভেতরে একটা প্রেশার কাজ করে। তো সেক্ষেত্রে এখন মিড টার্মের কথা আমরা শুনে আসছি যে 18 তারিখ মিড টার্ম হবে। এটা নিয়ে দেখা গেছে হয়তো 1 তারিখ বা তার পরবর্তী সময় থেকে সবারই কোনো না কোনো রকম একটা প্রিপারেশন, একটা প্রেশার মাথায় কাজ করে। আমরা বিভিন্ন রকমের কাজকর্মে থাকি। তো এরকম একটা সময় পরীক্ষার কথা বলা হয়েছে বা পরীক্ষা হচ্ছে না, এই ব্যাপারগুলোর দিকটা আগে থেকে ক্লিয়ার করা হয়, তাহলে স্যার হয় কি মাথায় এই প্রেশারটা থাকে না। সাপোজ আমার কিন্তু দেখা গেছে ফ্যামিলিকে সময় দিতে হয় বা কোনো একটা কাজে হয়তো আমি মনোনিবেশ করব, যখনই আমি চিন্তা করি যে আমার তো 18 তারিখ পরীক্ষা আছে, 14 তারিখ কিন্তু আমি কোনো প্ল্যান চাইলেও করতে পারি না যে 18 তারিখ আমি এটা করব। তো এই ক্ষেত্রে যদি আগে থেকে একটু ডিক্লেয়ার করা হয় যে পরীক্ষা হবে না বা কিছু, তাহলে আমাদের জন্য মনে হয় জিনিসটা একটু ভালো হয়। কারণ পরীক্ষা তো যে বললাম, শুনলে একটু প্রেশার মনে হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু এই ক্ষেত্রে আসলে আমি ইউনিভার্সিটিকে ব্লেম দিতে পারি না। এই কারণে দিতে পারি না কারণ কি, ওই নোটিশটা যে আসছে সেটা মনে হয় আমার যত মনে করে 8 বা 9 তারিখে, আমি যতটুকু মনে পড়ে 9 তারিখে মনে হয় নোটিশটা ইউনিভার্সিটি দিয়েছে, ইউজিসি থেকে যে নোটিশ। তো ইউনিভার্সিটি তো জানতো না, ইউনিভার্সিটি মোটামুটি প্রিপারেশন ছিল 18 তারিখে পরীক্ষা নিবে, এবং এই নোটিশটা একটু সারপ্রাইজিং, কারণ এরকম হওয়ার কোনো কারণ নাই। একটা অনলাইন পরীক্ষা হচ্ছে, এটা কেন, মানে এটা কেন নেওয়া হবে না, এটা লজিক আমি নিজেও এখনো জানি না যে এটা কেন নেওয়া হবে না। অনলাইন পরীক্ষা নিতে সমস্যাটা আসলে কোন জায়গায়, ঠিক আছে? যেহেতু তো যেহেতু রাইট না notice- আমাদের ম্যানেজমেন্টের এখানে কেউ নেই, সেহেতু আমার যেটা মনে হয় এইটা জাস্ট আমরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আছি, টাকা তোলার একটা প্রসেস, একটা ভার্সিটিতে একটা রেজিস্ট্রেশনের একটা কথা বলে, একটা পরীক্ষার কথা বলে জাস্ট স্টুডেন্টের কাছ থেকে টাকা কালেকশন। আপনারও স্যার এখান থেকে স্যালারি নিতে হয়, আমাদেরকেও দিতে হয়। আমার মনে হচ্ছে জাস্ট এটা একটা প্রসেস। না, এটা হচ্ছে ইউনিভার্সিটি আগে থেকে জানতো না। ইউনিভার্সিটি যদি আগে থেকে জানতো তাহলে ইউনিভার্সিটি কিন্তু আগে থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতে পারতো যে মিড টার্ম পরীক্ষাটা হবে না, বা আমরা ওই অনুযায়ী কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারতাম। কারণ হচ্ছে জরুরি মিটিং এ কিন্তু আমাকে যেতে হয়েছে, মানে জরুরি মিটিং এ কি, জরুরি এখন মিটিংটা কি ছিল, সময় জরুরি মিটিং এ হচ্ছে ইউজিসি থেকে নোটিশ আসছে যে 9টা পরীক্ষা নেওয়া যাবে না। 45 মিনিট। জরুরি মিটিং এ যখন গেলাম তখন বুঝতে পারলাম যে যেটা ডিসিশন হচ্ছে ইউজিসির বাইরে আমরা যাচ্ছি না, ইউজিসি থেকে হচ্ছে যেভাবে বলা হচ্ছে সেভাবে করতে হবে। তো হ্যাঁ, মিড টার্ম হইলে বা পরীক্ষা হইলে এটা তো টাকা দেন আপনারা। এখন এমন না যে আপনারা টাকা যে পেন্ডিং করে আপনারা যে সেমিস্টারের যে রেজাল্ট বা সেমিস্টারের পরীক্ষা আপনারা যে দিতে পারবেন, এরকমও না। ব্যাপারটা যে আপনাদের কাছ থেকে যদি এখন টাকা ইউনিভার্সিটি না নেয়, যদি এখন টাকা না নেয়, আলটিমেটলি টাকা আপনাদের দিতেই হবে। তো এটা মানে কোনো বেনিফিট যে কিছু হবে তা কিন্তু না, ঠিক আছে? কারণ না হচ্ছে না আলটিমেটলি টাকা না দিলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। আমি স্যার মেন্টাল প্রেশারটা বেশি বুঝাইছি স্যার, ওইটার প্রায়োরিটি দিচ্ছি। আমরা একটা প্রেশারে থাকি এক্সামের কথা শুনলে। আচ্ছা, এখন আজকে তো বললাম তা আপনাদের প্রেশারটা থাকবে না এখন। জি স্যার, তাহলে এর স্যার আগে বলাটা সম্ভব ফাইনালি হয় আমাদের নাই, পরীক্ষা হচ্ছে না, কারণ আপনি হচ্ছে ওইভাবে মিড টার্ম কোনো পরীক্ষা হচ্ছে না, জাস্ট একটা অ্যাসাইনমেন্ট না, সাবমিট মিডটার্ম করবো ওইভাবে এরকম কিছু। ইউজিসির এগেইনস্টে গিয়ে আমাদের ইউনিভার্সিটি, এটা আমি ইন্টারনাল কথাই বলতেছি আপনাদের, কারণ এটা নিয়ে আমি আপনাদেরকে বলবো পরীক্ষা হচ্ছে হবে এইভাবে পোস্টপোন করা, এইভাবে করবো, আমি ডিরেক্টলি বলতেছি যে পরীক্ষা হবে। ইউজিসির এগেইনস্টে আমাদের ইউনিভার্সিটি যাবে, সেটা হচ্ছে যেটা হতে পারে অ্যাসাইনমেন্ট, হতে পারে না, যেটা হবে আর কি। আমিও দিয়ে দিব আপনাদের অ্যাসাইনমেন্ট
প্রেজেন্টেশন বা পোস্টার এগুলো আমি দিয়ে এখানে গ্রেডিং করা হবে। ঠিক আছে, তো মিড টার্ম হবে না। আর ইউনিভার্সিটি খোলার সাথে সাথে ফাইনাল হবে, সেগুলো প্রিপারেশন নিয়ে রাখতে হবে আপনাকে। ফাইনালটা হবে মোটামুটি, এখনো পর্যন্ত এটাই ঠিক করা আছে। সায়েন্স কিছু বলতে চাইছিলাম? হ্যাঁ স্যার, বলতে চাইছিলাম স্যার, ওই যে আশিক ভাই বলছিল হ্যাঁ যে সায়েন্স বল। এই যে মেন্টালি একটা প্রেশার, এটা আসলে সত্য যে আসলে স্যার মেন্টালি প্রেশার হয়ে যায় যে 18 তারিখ পরীক্ষা। স্যার যেমন সাধারণত আমি 1 তারিখ থেকেই একটা প্রিপারেশনে ছিলাম যে না, আমার এই কাজটা 18 তারিখের পরে কোনো কাজ করা যাবে না, বা নিজের ফ্রি রাখতে হবে যেভাবে হোক। হ্যাঁ, 15 তারিখ থেকে। তো স্যার এই যে টাকা পয়সার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ অ্যাকাউন্টসে স্যার, এটা তো আসলে ডিপার্টমেন্টের কিছুই না। আর এমনও লোক আছে যাদের অনেক টাকা এখনো পেন্ডিং এ আছে স্যার, দেওয়া হয় না। আসলে সব ক্ষেত্রে দেখা যায় যে ভার্সিটি। হ্যাঁ সেটাই আসলে, এটা এটা এখন আসলে ইউনিভার্সিটির কিছু করার নাই আসলে। আমরা নিজেরাও মানে বিরক্ত আসলে, এই যে ইউনিভার্সিটি নোটিশ একবার এটা আসে আরেকবার ওইটা আসে, মানে অদ্ভুত। এটা আসলে আমি জানি না, ইউনিভার্সিটি খুলে না, খুলতে দেরি হয়, তারপর নোটিশ চেঞ্জ করে, এগুলো হচ্ছে, এই জিনিসগুলো আসলে আমাদের খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। আমাদের টিচারদেরও প্ল্যানিং করতে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। যেমন আমি প্ল্যান করে রাখছিলাম মিড টার্ম নিবো, এইভাবে নিবো ওইভাবে নিবো, আমার একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা থেকে আমার কিন্তু সরে আসতে হচ্ছে, আমার মতো অন্য জি স্যার। টিচারদের সরে আসতে হচ্ছে। আহ, মানে সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর একটা প্ল্যান, যেমন আমাদের ইউনিভার্সিটি খুলে একটা বলা আছে, এখন যদি ইউনিভার্সিটি ওই টাইমে না খুলে, সেটাও কিন্তু একটা হ্যাসেল। সেটা যদি ওই টাইমে যদি না খুলে, তখন আসলে এই এক্সামটা কি অনলাইন হবে না অফলাইন হবে, তখন সেটা নিয়ে একটা কনফিউশন। তো এটা আমাদের জন্য হ্যাসেল, সব থেকে বড় হ্যাসেল হচ্ছে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা সবচেয়ে বড় সাফারার, কিন্তু এটা কিছু করার নেই আসলে। এটা আমি আর ওনারা স্যার যারা আপনি যারা যে নীতি নির্ধারক, যারা যেভাবে ডিসিশন ইউজিসি নিবে, যে এদের বাইরে তো আমরা কথা কিছু করার নেই। বলতেছেন, আমার মনে হয় নট অনলি ইউজিসি, এখানে পুরো এডুকেশন সিস্টেমটারই একটু প্রবলেম ভিতর থেকে যাচ্ছে। হ্যাঁ এটা আসলে সবাই কনফিউজড, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিভাবে কি এগুলো, ওনারা নিজেরাও কনফিউজড, ওনারা ডিসিশন নিয়ে কিভাবে আমি ডিসিশন স্যার নিবে, আপনার নিয়ে ক্লাসের ওনারাও কনফিউজড, আগ ওনারাও পর্যন্ত জানে না কিভাবে জানতাম, সামনে। আমি আপনার ক্লাসের আগ পর্যন্ত জানতাম যে মিড টার্ম হবে। ইভেন আমি হয়তো শাহান ভাইকে এই ক্লাসের পরে ফোনও দিতাম। আমি স্যার ওইভাবে গ্রুপ বলেন বা ফেসবুক বলেন অতটা ফলো করার সময় পাই না, এই জন্য তাকে ফোন দিয়ে শুনতাম যে কবে কি পরীক্ষা হবে, কবে কি পরীক্ষা হবে, ওইটা শুনতে হ্যাঁ এটা চাচ্ছিলাম। দুঃখজনক আসলে, এটা অনেক, এটা দুঃখজনক। এখন আনফরচুনেট, বাট কিছু করার নেই। আমি বুঝতে পারছি আপনারা সাফার করতেছেন, বাট এটা আসলে কারোরই কোনো কিছু করার নেই আসলে। এরকম হঠাৎ করে নোটিশ আসে, হঠাৎ করে বলা হয়, তার উপর সেটার উপর বেস করে ডিসিশন নিতে হয়। ঠিক আছে, আচ্ছা আমার একটা টপিক আছে, আমার টাইম 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আমার জাস্ট একটা টপিক আছে, আমি এটা শেষ করে দিই। ঠিক আছে, জাস্ট 1 ঘন্টার বেশি হয়ে গেছে বলতে আমার 68 মিনিট চলতেছে। একটা টপিক আছে, আমি জাস্ট হালকা দেখে দিই। জাস্ট এই 1.5 এক্সাম্পল, 1.5 আর হচ্ছে আরেকটা এক্সাম্পল 1.6, এটা জাস্ট ফর্মুলায় বসানো, এটা নিয়ে আমার ভিডিও টিউটোরিয়াল আছে, ওটা দেখে নিতে পারবেন আপনারা। এলইডিটা বলে দিই, এলইডি মোটামুটি আপনারা সবাই জানেন। এলইডি কি? ভিজিবল আর ইনভিজিবল লাইট বা ইনফ্রারেড লাইট। আচ্ছা ইনফ্রারেড লাইট কি আপনারা জানেন? ইনফ্রারেড লাইট হচ্ছে যেটা দেখা যায় না বা হিট ফিল করা যায়। ঠিক আছে, সো এখানে কি হচ্ছে, এখানে আমরা ইউজ করি ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন, এখানে ইউজ করা হয়। এলইডির মূল ব্যাপারটা কি, এখানে যদি আমরা পড়ি, রিকম্বিনেশন অফ ইলেকট্রনস এন্ড হোলস। এলইডির মূল ব্যাপারটা ইলেকট্রন আর হোলের যে রিকম্বিনেশন হয়, ইলেকট্রন এখান থেকে কোনো একটা জাংশনের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, হোল এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, এটা রিকম্বিনেশন বা কম্বিনেশন বা সমন্বয় হচ্ছে, রিকম্বিনেশন অফ ইলেকট্রনস। এই যে সমন্বয়টা হচ্ছে, এই যে পিএনপি জাংশন, এই যে এখানে আমি যদি যাই, এখানে এটা পিএনপি জাংশন ইউজ করা হচ্ছে। এই যে ফরওয়ার্ড বায়াস পিএনপি জাংশন আমি বললাম, লাইট এমিটিং ডায়োডটা হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াস জাংশন। ফরওয়ার্ড বায়াস জাংশন, এই যে এতক্ষণ এই যে বায়াসিংটা যে দেখা হয়েছে, এই যে এখন কিন্তু আমার বায়াসিংটা কাজে লাগছে। ফরওয়ার্ড বায়াস জাংশন যখনই আমি বলতেছি, তার মানে হচ্ছে আমি পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, রাইট? কারণ আমরা শিখে আসছি রিভার্স বায়াস আমি নেগেটিভ ভোল্টেজ দিব, নো বায়াস আমি ভোল্টেজ 0 দিব। সো ফরওয়ার্ড বায়াস জাংশন, পিএন জাংশন যখনই আমি বলতেছি, তখনই আমার ফরওয়ার্ড বায়াসের যা যা ক্যারেক্টারিস্টিক্স আছে, তার ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্লাই হচ্ছে। তো মূলত এলইডিতে যেটা হচ্ছে, এই ফরওয়ার্ড বায়াসের কন্ডিশনগুলো অ্যাপ্লাই হচ্ছে, আর হচ্ছে হোলস আর ইলেকট্রনের রিকম্বিনেশন হচ্ছে। ঠিক আছে, রিকম্বিনেশনটা কি? ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। সো এখানে দুই ভাবে ইউজ করা হয়, দুই রকম ইউজ করা হয়। একটা হচ্ছে জার্মেনিয়াম সিলিকন ইউজ করা হয়। সেক্ষেত্রে জার্মেনিয়াম সিলিকন ইউজ করা হলে আমাদের হিটটা বেশি হয়, লাইটটা ইনসিগনিফিকেন্ট হয়, মানে আমার বেশি তাপ পাই আমরা। আমার তো তাপ বেশি দরকার নাই, আমার এলইডির জন্য আমরা যখন একটা লাইট জ্বালাই, আমার দরকার আলো বেশি, হিট কম। ঠিক আছে, সো আমার এটা সবচেয়ে ভালো হয় গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করলে। গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করলে যেটা হয়, আমার হিটটা কম হয়, আমার আলোটা বেশি হয়।
সো আমরা ইউজুয়ালি গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করি, সিলিকন জার্মেনিয়ামের চেয়ে আমরা গ্যালিয়াম আর্সেনাইড বেশি প্রিফার করি। এলইডি কি কি জায়গায় আমরা ইউজ করি? সিকিউরিটি সিস্টেমে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং এ, অপটিক্যাল কাপলিং, সেফটি কন্ট্রোল। সো এখানে সিকিউরিটি সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং আমরা জানি। অপটিক্যাল কাপলিং কি? অপটিক্যাল কাপলিং হচ্ছে যে ইলেকট্রিক্যাল সিগন্যালকে আমরা যখন আলোর যে ওয়েভ, আলোর ওয়েভে যখন আমরা পরিণত করি সেটা হচ্ছে অপটিক্যাল কাপলিং বলা হয়। ঠিক আছে, তো এগুলো কিছু প্রয়োগ, গ্যারেজ ডোর ওপেনার্স, হোম এন্টারটেইনমেন্ট সিস্টেম, এগুলোতে আমরা এলইডি ব্যবহার করি, এগুলো কিছু প্রয়োগ। আর যে পিএন জাংশনের যে ছবি সেটাও এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর এক্সাম্পল 1.6 এক্সাম্পল গুলো আমার হচ্ছে ভিডিও টিউটোরিয়ালে দেওয়া আছে, সেটা একটু দেখে নিতে হবে, সেটা আমি লিংক দিয়ে দিব। এই পর্যন্তই চ্যাপ্টার 1 মিড টার্মের সিলেবাস এই পর্যন্তই। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা একটু কাইন্ডলি করবেন। কারো কোনো কোশ্চেন আছে? আগে আমাদের এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে স্যার, তারপরে সমস্যা হলে স্যার আপনাকে জানাবো, তখন একটা হ্যাঁ, ক্লাস অবশ্যই যদি সমস্যা হলে আমাকে জানাবেন। হ্যাঁ, কোনো প্রবলেম হলে পড়াশোনা না করলে বা ভিতরে না ঢুকলে সেটা কিন্তু সমস্যাটা বোঝা যাবে না। ঠিক আছে, তো একটু পড়াশোনা করতে হবে। আমি নোটস কিন্তু দিয়ে দিছি। সায়ান, তুমি কি নোট? হ্যাঁ স্যার, গ্রুপে দেওয়া সবাই তো পাওয়ার কথা স্যার, কারণ সবাই তো গ্রুপে আচ্ছা, সবাই গ্রুপে আছে, সো নোটস দেওয়া আছে। আর হচ্ছে সাজেশনটা ফলো করবা না, সাজেশনটা যে নোটসের যেটা আছে সেখানে শুরুতে যেটা দেওয়া আছে সেটাই ফলো করবা। ঠিক আছে, সাজেশনে আমি একটু কারেকশন আছে, একটু ঝামেলা আছে, সাজেশনে একটু কম আছে। ঠিক আছে, এই নোটসে যেটা দেওয়া আছে সেটা ফলো করবা। ওকে, আর আরেকটা জিনিস বাকি থাকতেছে, সেটা হচ্ছে অঙ্কের ভিডিওটা গ্রুপে লিংক দিয়ে দিই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাকে একটু কাইন্ডলি সায়ান, রাহাত, তোমরা একটু আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। ঠিক আছে, আমাকে একটু মেসেঞ্জারে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। সায়ান আমাকে মেসেঞ্জারে কি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। জি স্যার, আমি দিয়ে দেবো। মানে স্যার আরেকটা কথা ছিল, কথা হচ্ছে স্যার এই হ্যাঁ, বলো। ইসের বিষয়ে লিঙ্কটা একটু দিয়ে দিন স্যার দয়া করে। কিসের লিংক? ওই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা স্যার গ্রুপে। হ্যাঁ, ওয়েবসাইট লিংক আমি আবার দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, পাইছি, দিয়ে দিছি স্যার অলরেডি। ক্লাসে লাইন একটা বিষয়ে একটু কথা বলতাম স্যার একটু। আচ্ছা, একটা মিনিট, মোহাম্মদ আলামিন, একটা মিনিট। রাহাত, আপনি এই ভিডিও রেকর্ডিংটা হইছে? রাহাত, তোমার আমাকে একটু ভিডিও রেকর্ডিংটা দিয়ে দাও। ঠিক আছে, আমি এটা একটু ডাউনলোড করে আমি একটু ওটা দিলে